জবা বেগম মন দিয়ে ছেলের দিকে চেয়ে রইল। তার গায়ের রং শ্যামলা বলে কত কথাই না শুনেছেন জীবনে। এ বাড়ির বাকি বউয়েরা যেখানে ফর্সা সুন্দর, সেখানে তিনি ছিলেন বড়ই বেমানান। যদিও আজমল বা এ বাড়ির কেউই বিন্দুমাত্র তাকে হেয় করে কথা বলেনি, কোনো দিনও এরকম হয়েছে বলে মনে পড়ে না। তবুও জবা বেগমের অবাক লাগে, তার মতো কালো মানুষের কোল জুড়ে এমন সুন্দর একটা ছেলে এসেছে ভাবতেই। সাদিফের চেহারা, দৈহিক গঠন সব কিছুই নির্দ্বিধায় তাকে সুদর্শন পুরুষের আখ্যান দিতে প্রস্তুত। জবা বেগমের বুক ফুলে আসে গর্বে নিজেকে এমন চমৎকার দর্শনের ছেলের জননী ভাবতেই। ওদিকে পুষ্প, ওটাও কম সুন্দর। যেমন রূপ তেমন গুণ, ভদ্র ও শান্ত। জবা বেগম মনে মনে এঁকে ফেললেন ওদের পাশাপাশি বসা একটা ছবি। ইস, কি দারুণ মানিয়েছে দুটোকে, ভেবেই হেসে ফেললেন। সাদিফ ভ্রু কুচকালো। ব্যাপার, একা একা হাসছো কেন? খানিক থতমত খেলেন তিনি। না মানে একটা কথা ভাবছিলাম। কি কথা? জবা বেগম সময় নিয়ে বললেন। তোর বিয়ে নিয়ে। সাদিফ চৌকিতে তাকালো, নিশ্চিত হতে শুধালো। কি? হ্যাঁ, বড় হয়েছিস, বয়স হয়েছে, বিয়ে দিব না? আমরাও বা আর কতদিন বাঁচি, নাতি নাতনির মুখ দেখব তা না কি? সাদিফ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করলো। আনবিলিভেবল। আসতে বললেও কানে গেল জবা বেগমের। উদ্বেগ নিয়ে বললেন। অবিশ্বাসের কি আছে এখানে? কথাটা গায়ে লাগালি না, তাই না? মা, হঠাৎ কি হয়েছে বলতো? আমার বিয়ে নিয়ে পড়লে কেন? ভাইয়া আছে, সিরিয়ালে পুষ্প আছে, এরপর আমি। অনেক দেরি এখনো। তাছাড়া সবে সবে চাকরি পেয়েছি। এখনই বিয়ে টিয়ে করলে কনসেন্ট্রেশন ঘুরে যাবে। আরে এত দূর তোকে কে আরে এত দূর তোকে কে ভাবতে বলেছে? তুই মন দিয়ে কাজ করবি তো বাবা, কেউ বাধা দিবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলতে তো আপত্তি নেই। তোর কেমন মেয়ে পছন্দ, এই বর্ণনাটুকু শুধু দে, তাহলেই হবে। সাদিফ ল্যাপটপ বন্ধ করে তাকালো। কেন? জেনে রাখি, ছেলের পছন্দ জানতে পারি না আমি তো তোর বন্ধুর মতোই, তাহলে কি সমস্যা? সাদিফ ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল, মুচকি হেসে বলল। আমার যেমন মেয়ে পছন্দ সেরকম মেয়ে আমার আশেপাশেই থাকে, আমাদের সব্বার চোখের সামনে। তোমার কষ্ট করে খোঁজার দরকার নেই, সময় হলে আমিই জানাবো। ওকে, এখন কাজ করতে দাও তো মা। কাল অফিসে আমার প্রেজেন্টেশন আছে। জবা বেগম আদুরে কণ্ঠে বললেন। ঠিক আছে বাবা, কাজ কর তবে। ফাঁকা এঁটো গ্লাস হাতে তুলে হাঁটা ধরলেন তিনি। ঘর থেকে বেরিয়ে এসে বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস টানলেন। যাক বাবা, নিশ্চিত হওয়া গেল। সাদিফটা তাহলে পুষ্পকেই পছন্দ। অবশ্য না হয়েও উপায় আছে, তার ছেলে বলে কথা। পুষ্পের মতো লক্ষ্মীমন্ত মেয়েকে কেউ অপছন্দ করতে পারে? এবার শুধু আজমল আসুক। ভাইজানের কাছের কথা ভাইজানের কাছে কথা তুলতে বিলক্ষণ দেরি করবেন না তিনি। মিনা বেগমের একমাত্র ভাই রাশিদ মজুমদার আগামী সপ্তাহে কন্যার বিয়ের তারিখ ধার্য করেছেন। ধুমধাম করে পাত্রপক্ষের হাতে তুলে দেবেন মেয়েকে। গতকাল রাতেই ফোন করে সে খবর জানিয়েছেন বোনকে। আজ দুপুরে কার্ড পৌঁছে দিলেন বাড়ির দরজায়, যেখানে শিকদার বাড়ির প্রত্যেকের আগমন তার কাম্য। বহু বছর দেখা সাক্ষাৎ হয়নি। মিনা বেগম প্রস্তাবখানা রাখতেই সকলে হৈ হৈ করে উঠল। পিউ এক ধাপ এগিয়ে চেঁচিয়ে জানালো। আমি যাব আম্মু, আমি যাব। পুষ্প ওর মাথায় চাটি মেরে বলল। আমাদের কাজিনের বিয়ে, আমরা যাব না গর্ধপ? পিহু মাথা ডলতে ডলতে বোনের দিকে তাকায়, পরপর মনস্তাপ নিয়ে বললে। কিন্তু কি পরে যাব? আমার তো ভালো কোনো জামা নেই আপু। কথাটুকু শেষ করা মাত্রই মিনা বেগম খেকিয়ে বললেন। তাহলে আলমারি ভর্তি কাপড় চোপড়গুলো নিয়ে আয়, আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলি। প্রতি মাসে দুই বোন মিলে অনলাইন দেখে যে অর্ডার করিস সেসব। পিউ নিচু আওয়াজে বলল। সেসব পরে তো ছবি তুলে ফেলেছি আম্মু। তিনি মাথায় হাত দিলেন মেয়ের কথায়। এখন কি প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা জামা কাপড় লাগবে এই মেয়ের? আফতাব শিকদার ওর হয়ে সাফাই গিয়ে বললেন। আরে ভাবি, এখনই তো ওদের বয়স এসব করার। আপনি বা এমন কেন করছেন বলুন দেখি? থাক পিউ মামুনি, এই বিয়ে উপলক্ষে তোমাকে একটা সুন্দর জামা কিনে দেব আমি, কেমন?
পিহু ঝলমলিয়ে উঠে। আর আমি, আমাকে বুঝি দেবে না? পুষ্পর বাচ্চামো কণ্ঠে আফতাব শিকদার হাসলেন, বললেন, নিশ্চয় দিব। আমার মায়েদের না দিলে হবে নাকি? দু বোন গিয়েই দুপাশ থেকে গলা জড়িয়ে ধরলো আফতাবের। পিহু তো ঝুলতে ঝুলতেই বলল, চাচ্চু তুমি কত ভালো। হয়েছে হয়েছে, এবার শর্ত তোরা, আগে আলোচনাখানা শেষ করতে দে। মায়ের কথায় দু বোন সরে আসে, বসে পড়ে আগের জায়গায়। মিনিটের মাথায় ওপর থেকে নামলো সাদিফ, বসে গেল পিহুর পাশ ঘেঁষে। টি টেবিলের ওপর থেকে চানাচুরের বাটি হাতে তুলল, চিবোতে চিবোতে বলল, কি চলছে রে এখানে? বর্ষাপুর বিয়ে সেই আলোচনা। সাদিফ ঠোঁট গোল করে বলল। ও, মিনা বেগম ওকে দেখেই ব্যস্ত কণ্ঠে শুধালেন। হ্যাঁ রে সাপির, তুই যেতে পারবি তো বাবা? সাদিফ একবার পিহুকে দেখে নেয় আর চোখে, ক্ষণ স্বর ভেবে জবাব দেয়, হ্যাঁ 3 দিনের মতো ম্যানেজ করা যাবে। যাক, তাহলে তো ভালোই। এই হচ্ছে আমাদের ছেলে, কোনো বাহানা নেই, কিচ্ছু না। রুবাইদা বেগমের কথায় সাদিফ মুচকে হাসলো। পুষ্প বলল, সবাই গেলে কত ভালো হবে, তাই না ভাইয়া? সাদিফ মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। হঠাৎ পিউর দিকে চোখ পড়তেই দেখলো সে আবার মিটমিটে হাসছে। সাদিফ অমনি সতর্ক করলো, খবরদার উল্টাপাল্টা গান গাবি না। পিউ ফিক করে হেসে বলল, না না, সবার সামনে কি এইসব গান গাওয়া যায়? এগুলো আপনাকে আলাদা শোনাবো। আলোচনা সবাই ধূসর ব্যতীত বাকিরা উপস্থিত। আমজাদ শিকদার সিঙ্গেল সোফাটায় বসে এতক্ষণ স্ত্রীর সব কথা শুনছিলেন। তিনি বিরতি নিতেই ঘোষণা দিলেন, বেশ তো, যাও তোমরা বাচ্চাদের নিয়ে ঘুরে এসো। মিনা বেগম জ্বলন্ত শিখার ন্যায় ফুলকে বললেন। তোমরা যাও মানে? আর আপনি আপনি যাবেন না? আমজাদ সাহেব বললেন। আমার সময় হবে না। আফতাব বললেন। ভাইজান না গেলে আমিও যাব না ভাবি। পাশ থেকে আনিসও মিনমিনিয়ে জানিয়ে দিলেন একই কথা। ব্যাস, যা ভেবেছিল তাই হচ্ছে। মিনা বেগমের মাথা গরম হয়ে গেল, ক্ষেপে বললেন, বাব্বা, কাউকে যেতে হবে না। আমার বাপের বাড়ি যাওয়ার প্রসঙ্গ এলেই তোমাদের ভাইয়ের কাহিনীর সংলাপ শুরু হয়। নিজেও যাবে না, ইনিয়ে বিনিয়ে আমাকেও যেতে দেবে না। সব চালাকি বুঝি আমি। বয়স হলে কি হবে, শয়তানি কি আর কমে? বলতে বলতে কেঁদে ফেললেন মিনা বেগম। পিহু পুষ্প মাথায় হাত দিয়ে হাঁটুর উপর ঝুঁকে গেল। বিয়েতে যাবে সব এক্সাইটমেন্টের দফা রফা করে হয়ে গেল। দেখেই হতাশ তারা। আমজাদ শিকদার বললেন, আহা, আমি তো তোমাকে যেতেই বললাম, তাও কাঁদছো কেন? আমি কি একবার বলেছি যে তুমি যেও না? এই রুবি, জবা, তোমরাই বলো বলেছি। তারা দুজন পড়লেন মহা বিপদে। কার পক্ষে কি বলবেন কেউই বুঝে উঠলেন না। শেষে সুমনা বেগম আস্তে ধীরে বললেন, আপা কত বছর বাপের বাড়ি যায়নি ভাইজান, আপনারা না গেলে উনি কি করে যাবেন? আমরাই বা কেমন করে যাই? পরিবারের সবাই মিলে যাওয়ার মধ্যে যে আনন্দ, সে কি আর এভাবে ভাগ ভাগ করে হয়ে গেলে পাবো বলুন? রুবাইদা বেগমও তাল মেলালেন। হ্যাঁ, সেই তো ভাইজান, ছোট তো ঠিক কথাই বলল। সবাই গেলে অন্যরকম আনন্দ, তাই না? আমি সবই বুঝি, কিন্তু আমার কিছু করার আছে বলো তো? যাওয়ার ইচ্ছা আমার নিজেরও রয়েছে, কিন্তু ধূসরটা সবে সবে ব্যবসায় হাত দিল। ছেলে মানুষও এখনও কত কাজ ওকে বুঝিয়ে দেওয়া বাকি। বিয়ে মানে একটা গোটা সপ্তাহের ব্যাপার, ওকে একা ফেলে যায় কি করে? পিহু চট করে মাথা তুলল। মিনা বেগম কপাল গুছিয়ে বললেন, তার মানে ধূসর একা থাকবে কেন? ও তো যাবে আমাদের সাথে। আফতাব শিকদার দুটো ভ্রু উঁচিয়ে বললেন, কি বললেন ভাবি? কি আপনাদের সাথে যাবে ধূসর? এই আপনি ওকে চিনলেন? দেখে রাখুন, সে নবাব সাহেব। ঘটনা শোনা মাত্র বলবেন আমি যাব না বড় মা, তোমরা চাও। আফতাব হুবু ছেলেকে অনুকরণ করে শেষটুকু বলাতে জবা বেগম, সুমনা বেগম, পুষ্প ঠোঁট চিপে হাসলেন। মিনা বেগম তীব্র বিশ্বাস ঝুলিয়ে বললেন, কখনো না। আমি বললে ও ঠিকই যাবে, দেখো। তাহলে তুমিই বলে দেখো, ও গেলে আমাদেরও সুবিধে। তবে মনে হয় না পারবে, কারণ ছেলে যা খাড়তেরা হয়েছে, রাজি হলে হয়। ঠিক আছে, আসতে দে ওকে। পিহু চিন্তায় পড়ে গেল। তার উত্তেজনা
উদ্ভাসনা সব মাটি। ধূসর ভাই না গেলে ও গিয়ে কি করবে? যে মানুষটার জন্য গত 3 বছর যাবৎ বাড়ি ছেড়ে নড়েইনি, একটা দিন অবধি নানা বাড়ি গিয়েও কাটায়নি, সেখানে 4টে দিন ওখানে কিভাবে টিকবে, থাকবে কি করে? হাউ। ভাগ্যবশত ধূসর তখনই ঢুকলো বাড়িতে। বাইকের চাবি আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে চৌখাট পেরোলো কেবল। বসার ঘরে সবাইকে দেখে চাবি পকেটে ঢুকালো, এগিয়ে এলো। রুবাইদা বেগম ছেলেকে দেখেই খাবার টেবিলের দিকে গেলেন। পিউ ছুটে পেছন পেছন গেল। রুবাইদা বেগম গ্লাস ভরে জল নিয়ে ফিরতে না ফিরতেই আবদার করলো। আমি নিয়ে যাই মেজমা। মানা করলেন না তিনি। বিনা বাক্যে গ্লাস ওর হাতে দিলেন। পিউ দ্রুত রওনা করলো বসার ঘরের দিকে। ধূসর আসতেই পুষ্প উঠে জায়গা দিল বসার। বসলো সে। পিউ তখনই গ্লাস বাড়িয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, নিন, আপনার জন্য পানি এনেছি। ধূসর তাকায়। একই সময় চাইলো সাদিফও। ধূসরের চাহনি সাবলীল হলেও তার চাহনি অদ্ভুত। পিহু তো ওকে পানি দিতে গেলে গড়িমসি করে। ভাইয়ার বেলায় এত তৎপর? ধূসর তার ভরাট কণ্ঠে জানালো। লাগবে না। পিহুর মুখ কালো হলো পুনরায়। সাত করে পানি আনলো আর এইভাবে মানা করলেন। ফিরে যেতে গেলেই ধূসর ডেকে ওঠে। পিহু ঘুরে তাকালে দুবাক্য বলে। দিয়ে যা। পিহু খুশি হয়ে যায়। হাসি হাসি চেহারা ফেরত আসে। গ্লাস হাতে দেয় ধূসরের। সে এক চুমুকে পুরোটা শেষ করে টেবিলের উপর রাখে। এতক্ষণ বাকি সকল সদস্য নীরব রইলেও মিনা বেগম ক্রমশ চোখ ইশারা করছিলেন স্বামীকে, যার অর্থ ধূসরকে কথাটা বলো। আমজাদ শিকদার বিরক্তির শ্বাস নিলেন। যেখানে বলে লাভ নেই তাহলে অযথা প্রসঙ্গ তোলার মানে কি? কিন্তু স্ত্রীর মন রক্ষার্থে আর বাড়িতে তার শান্তির খাতিরে এইটুকু করা উচিত, না হলে এই মহিলা আবার কেঁদে কেটে জলের পুকুর বসাবেন। ধূসরের জলপান শেষ হওয়া মাত্রই আমজাদ শিকদার গলা খাকারি দিয়ে সবার মনোযোগ ঘোরালেন। সরাসরি ওকে প্রশ্ন করলেন, বর্ষার কথা মনে আছে তোমার ধূসর? ধূসর ভাবতে গেলেই পিহু আগ বাড়িয়ে জবাব দেয়, আমার মামাতো বোন ধূসর ভাই, মনে নেই আপনার? শেষ যেবার এলো, নাচতে গিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেছিল। কথার মাঝে মেয়ের বাম হাত ঢোকানোটা বিদ্বিষ্ট হলেন আমজাদ, তবুও বললেন না কিছু। অথচ মিনা বেগম সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে বললেন, তুই বড়দের মধ্যে কথা বলছিস কেন? পিহু চুপসে যায়। পুষ্প কানে কানে ফিস ফিস করে বলে, তুই যে কবে মানুষ হবি? পিহু দম ফেলে। আসলেই সে কবে মানুষ হবে? কবে এই একটু বুদ্ধিশুদ্ধি হবে ওর? ধূসর জানালো, হ্যাঁ মনে আছে। হঠাৎ এই কথা? মিনা বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন, আমি বলছি কি হয়েছে? আগামী শুক্রবার ওর বিয়ে। পুষ্পার মামা আমাদের পুরো পরিবার সমেত দাওয়াত দিয়েছেন। বারবার বলেছেন আমরা যেন সবাই যাই। ভালো খবর, যাও তোমরা ঘুরে এসো। মিনা বেগম হতভম্ব হয়ে আফতাবের দিকে তাকালেন। তার ঠোঁটে বিজয়ের হাসি। একদম কথাখানা কাটায় কাটায় ফলে গেল যে। রুবাইদা বেগম বললেন, তুই যাবি না? ধূসর এক বাক্যে বলে দিল। না। ব্যাস, সবার সমস্ত আয়োজন ফুস করে উড়ে গেল। পিউর আনন্দ নেতিয়ে পড়ল লতা আর নেয়। মিনা বেগম বড় আহ্লাদি স্বরে শুধালেন, কেন রে ধূসর, কেন যাবি না বাবা? না যাওয়ার কারণটা কি? তুমি তো জানো বড় মা, আমার এইসব প্রোগ্রাম ইরিটেশন হয়। মিনা বেগম কেঁদে ফেললেন আবারও। তা তো হবেই, আমি তো কেউই নই। আমার বেলায় সবার কত শত ঝামেলা হবে। কাউকে যেতে হবে না, কোনো বিয়েবাড়ি যাব না, ঘরে খিল দিয়ে বসবো আমি। খবরদার কেউ আমার দরজায় টোকাও ফেলবা না, বলে দিলাম। সবাই উদ্যত হলেন তাকে বোঝাতে। তিনি চাইলেন না শুনতে। নাকে আঁচল ধরে সিঁড়ির দিকে এগোবেন, তখনই ধূসর প্রশ্ন করে, তুমি চাও আমি বিয়েতে যাই? মিনা বেগম দাঁড়ালেন, ভেজা গলায় বললেন, হ্যাঁ চাই তো। ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলল, বেশ, যাব। প্রত্যেকের মুখে হাসি ফুটলেও পিহুর চেহারা জ্বলে ওঠে। অতুজ্জ্বল তারার ন্যায় আলো ছড়ায়। মিনা বেগম চোখ মুছতে মুছতে এগিয়ে এলেন। খুশি খুশি কণ্ঠে বললেন, সত্যি তুই যাবি? আমি জানতাম আমার ধূসর আমার কথা ফেলবে না। কি মেজো ভাই, দেখলে তো? আফতাব শিকদার একটু চুপ থেকে বললেন। হ্যাঁ, তাই তো দেখছি। মিনা বেগম অতি আনন্দে লতিয়ে পড়লেন। ঠিক তখনই ধূসর জানালো, কিন্তু
আমি তোমাদের সাথে যাব না, একেবারে বিয়ের দিন গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে চলে আসবো। পিহুর আনন্দিত মুখমণ্ডল ঠুস করে ফেটে যায়। হাসিটাও শেষ। মিনা বেগম তবদা খেয়ে বললেন। ধূসর উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ, তুমি কাঁদছিলে তাই যাব, এর বেশি আমাকে নিয়ে সম্ভব নয়। বলে দিয়েই সে রুমের দিকে হাঁটা ধরে। আফতাব শিকদার তার প্রস্থান দেখে দেখে বিরক্তি নিয়ে মাথা নাড়লেন। পুরনো প্রশ্নটা রয়েই গেল, এই ছেলে কার? ধূসর যখন বলেছে যাবে না, তখন সে যাবেও না। পিউ হাঁসফাঁস করছে। ধূসরকে রেখে ওখানে 4টে দিন তার কাছে 400 বছরের সমান। কি করে থাকবে? পিউ ঘরময় পায়চারি করেও উপায় পেল না ধূসরকে রাজি করানোর। যেখানে তার মায়ের কান্নাকাটি দেখেও প্রাসণ্ডটার মন গলেনি, সেখানে সে তো দুধ ভাত। পিউ হাত কচলে কচলে হাঁটছে। মাথার মধ্যে অদ্ভুত হচ্ছে না কোনো বুদ্ধি। শেষমেশ ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। ওদিকে পুষ্পর অবস্থাও বেগতিক। ইকবাল যখন থেকে জেনেছে যে সে তার মামাবাড়ি যাবে, সেই মুহূর্তেই শুরু হয় তার হাজারখানেক নিষেধাজ্ঞা। বিয়ে বাড়িতে কত ছেলে পেলে থাকবে, এই করবে না সেই করবে না, বেশি সাজবে না, শুনতে শুনতে পুষ্পের মেজাজ বিগড়ে গেল। প্রত্যেকবার কোথাও যাওয়ার কথা উঠলেই ইকবাল এমন করবে। পুষ্প রেগে মেগে বলল, আমার যা মন চাই তাই করব, রাখো তো ফোন। সংসারে আগুন লাগিয়ে পুষ্প লাইন কাটলো, পরপর সেটাকে ছুঁড়ে ফেললো বিছানার উপর। নিজেও ধপ করে বসে পড়লো পাশে। এই পুরুষ জাতি মেয়েদের একটুও বিশ্বাস করে না। আরে বাবা, যেখানে তার হৃদয় জুড়ে মানুষটার বসবাস, সেখানে এইসব শিখিয়ে দিতে হয়? সে তো এমনিতেও কোনো ছেলের সাথে কথা বলে না, অসহ্য। পরের দিন সকালবেলা ধূসর অফিসের জন্য তৈরি হয়ে ঘর ছেড়ে বের হয়। সিঁড়ির গোড়ায় আসতেই দেখে পিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। ধূসর ব্রু বাঁকালো। এই সাত সকালে কার সঙ্গে কথা বলছে ও? ধূসর পাশ কাটিয়ে চলে যাবে ভাবলো। হঠাৎ পিউর কিছু কথা কানে যেতে থমকে দাঁড়ালো। পিউ দেওয়াল খুঁড়ছে হাত দিয়ে, অন্য হাতে ফোন। ওপাশের কাউকে হেসে হেসে বলছে, আরে তুই তো জানিস না, বর্ষাপুর খালাতো ভাই আছে একটা, রোহান নাম। যা সুন্দর দেখতে, এত হ্যান্ডসাম, ড্যাশিং, উফ, দেখলেই মনে হয় চেয়ে থাকি। সেই কবে দেখেছিলাম। এবার আপুর বিয়ে উপলক্ষে উনিও আসবেন শুনলাম। আমার তো সেটা ভেবেই আনন্দ লাগছে। এই কয়টা দিন ছুটি এনজয় করব। মুহূর্তের মধ্যেই ধূসরের চিবুক শক্ত হয়। পিউ বলতে বলতে পেছন ঘুরল। একদম সম্মুখে ধূসরকে দেখেই চমকে গেল। ধূসরের দাঁত ফুটছে কটমট করে। শক্ত চাহনি তার দিকেই নিবদ্ধ। পিউ ভয় পায়, আতঙ্ক নিয়ে চেয়ে থাকে। ঠিক তখনই ধূসর ধমকে ওঠে। সর সামনে থেকে, বেয়াদব! পিহু হাত হতবুদ্ধি হয়ে গেল। চটজলদি সরে দাঁড়ালো। ধূসর গটগট করে সিঁড়ি ভেঙে নেমে যায়। পিহু চেয়ে থাকে। ধূসর সোজা নিচে এসেই উঁচু কণ্ঠে ডাকলো। বড় মা! মিনা বেগম রান্নাঘরে ছিলেন। ডাক শুনে ব্যস্ত পায়ে সামনে এলেন ওর। হ্যাঁ রে, কিছু লাগবে বাবা? পিছু পিছু রুবাইদা বেগমও এসেছেন। ধূসর তাদের দুজনকে একবার দেখে বলল, তোমরা কবে যাচ্ছ? কোথায়? আমাদের বাড়িতে? হ্যাঁ, এই তো কাল। আমিও যাব। দুজন অবাক হয়ে একে অপরকে দেখলেন। রুবাইদা বেগম কৌতূহল নিয়ে বললেন, কাল যে বললি? এখন বলছে আমিও যাব, সমস্যা আছে তোমাদের? মিনা বেগম ক্রুদ্ধ দুপাশে মাথা নাড়ালেন। না না, কোনো সমস্যা নেই, আমি তো চাইছিলামই তুই যাস। ধূসর আরেকবার উপরের দিকে তাকায়। গুটিসুটি মেরে দাঁড়িয়ে পিউ এদিকেই দেখছে। চোখ ফিরিয়ে পল্লব বুঝে শ্বাস ফেললেন সে। পরপর হনহন এক কদমে বাড়ি ছাড়ল। রুবাইদা বেগম বিড়বিড় করে বললেন, এই ছেলেটার কখন যে কি হয়। ধূসর অদৃশ্য হতেই পিউ হেসে ওঠে। একা একা হাসিতে কুটি কুটি হয়। হাত মুঠো করে উপর নিচ ঝাঁকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস। বিকেল হতে না হতে বাড়ির গৃহিণীরা ছুটেছেন শপিং মলে। বিয়ে উপলক্ষে জমিয়ে কেনাকাটা করবেন আজ। সাথে বগল দাবা করে নিয়ে গেলেন রাদিফ আর রিক্তটাকেও। আপাতত বাড়ি শুনশান। সাদিফ, পিহু, পুষ্প ছাড়া কেউ নেই। আর তারা তিনজনই নিজেদের ঘরে। পিহু আজকেও উসখুস করছে। একটু পরেই পড়াতে আসবে মারিয়া। আর সে কিছুতেই চায় না মেয়েটার কাছে পড়তে। যাকে দেখলে গা জ্বলে, তার কাছে বিদ্যা গ্রহণ সম্ভব? কিন্তু পিহুর মাথায় বুদ্ধি এখন আর সাড়া দিল না। উল্টে তাকে বুঝিয়ে দিল, আজ তোকে পড়তে যেতেই হবে পিহু।
পিহু রাগে দুঃখে মাথায় হাত দিয়ে বসে রইল। তখনই সাদিফ তার ঘর থেকে হাঁক ছুড়ল। পিউ, এক কাপ চা দিবি? পিহু বিরক্ত হয়, মুখ থেকে চবর্গীয় শব্দ করে। তখন মনে পড়ে ভিন্ন কথা, কদিন পরে যখন সাদিফ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে, তারপর এগুলো থেকে ছুটি মিলবে তার। সাদিফ ভাই আর জ্বালাবে না তাকে, তখন মিস করবে এসব। পিহুর মন খারাপ লাগলো। তাৎক্ষণিক ছুট লাগালো রান্নাঘরে। ঠিক 6:30টায় মারিয়া হাজির হলো বাড়িতে। পরনে কমলা চুড়িদার, কোমরে একটা মাঝারি বেনি ঝুলছে। ফর্সা শরীরে রংটা ফুটেছে দারুণ। অন্য একটা টিউশন থেকে ফিরল মাত্র। রিক্সা পাচ্ছিল না বলে হেঁটেই এসেছে, আর তাতে পাক্কা 20 মিনিট দেরি হলো। ব্যস্ত ভঙ্গিতে বসার ঘরে ঢুকলো সে। ঠিক সেই মুহূর্তেই ফোন টিপতে টিপতে ওপাশ থেকে আসছিল সাদিফ। বিকেলের ঘুম সেরে উঠল কেবল, কেউ কাউকে খেয়াল করেনি। অমনি একে অন্যের সঙ্গে সংঘর্ষ। রীতিমতো মারিয়া কপালের সঙ্গে সাদিফের থুতনি ঠেকে গেল। অপ্রস্তুত পিছিয়ে গেল দুজনেই। মারিয়া কপাল ধরে হকচকিয়ে তাকালো। সাদিফও ভোরকে দেখছে তাকে। সে চেতে বলল, মেয়ে দেখলেই ধাক্কা দিতে হবে, দেখে চলতে পারেন না? সাদিফও পাল্টা চেতে জবাব দেয়, আপনি দেখে চলতে পারেন না? অন্ধ কোথাকার! আমি অন্ধ নাকি আপনি? 4টে চোখ দিয়েও দেখেন না কে আসছে কে যাচ্ছে? উফ, দিল আমার মাথাটা শেষ করে। সাদিফ ভ্রু কুচকে বলল, ও হ্যালো, হোয়াট ডু ইউ মিন বাই 4টে চোখ? কেন বাংলা বোঝেন না? 4টে চোখ বলতে নাকের ডগায় যে ইয়া বড় সাইনবোর্ড ঝুলিয়েছেন সেটার কথা বলছি। চশমা পরেও দেখতে পান না, তাহলে ঘরে বসে থাকলেই পারেন। সাদিফের আত্মসম্মানে লাগলো। রেগে মেগে বলল, ভদ্রতা বজায় রাখুন, মেয়ে বলে কিছু বলছি না। মানে এই নয় যে আমি বোবা। আমার বাড়ি, আমি যার ইচ্ছে তার সাথে ধাক্কা খাবো। দরকার পড়লে তাকে নিয়ে এই মেঝেতে বক্সি খেলবো, আপনার তাতে কি? আর আপনি কে? এই বাড়িতে ঢুকলেন কি করে? দারোয়ান চাচা আপনাকে ঢুকতে দিলেনই বা কেন? আমার বাড়ি শব্দটা শুনে মারিয়া অবাক হলো। আজ 2 দিন পড়াতে এসে এই লোককে তো দেখেনি। সরাসরি প্রশ্ন করলো। আপনি এ বাড়ির কে? গেস্ট? সাদিফ আকাশ থেকে পড়ার ভান করে বলল, গ্রেট, নো ওয়ে। আমি এ বাড়ির ছেলে, কিন্তু আপনি কি? মারিয়া বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়ালো। ভাব নিয়ে বলল, আমি পিউয়ের টিচার। সাদিফ ভ্রু উঁচিয়ে বলে, কি টিচার? আপনার মতো ঝগড়ুটে মেয়ে আবার কি পড়াবে? মারিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, যা তা বলছেন কেন? এ বাড়িতে ধূসর আমাকে এনেছে। উনি নিশ্চয়ই নিজের বোনের জন্য এমন কাউকে বেছে আনবে না যে পড়াশোনা জানে না। ধূসর এনেছে শুনে সাদিফ দমে গেল। নাম ধরে সম্বোধন করেছে যেহেতু, মেয়েটি নিশ্চয়ই ধূসরের সমবয়সী। তাহলে তো বয়সে তার বড়। সাদিফ ভ্রু গুটিয়ে পা থেকে মাথা অবধি দেখল মারিয়াকে। এইটুকু একটা মেয়ে ভাইয়ার বয়সী? সাদিফের মাথা কিছুতেই ঢুকলো না। দেখে তো মনে হচ্ছে পুষ্পর চেয়েও খুব জোর 1-2 বছরের বড় হবে, বাউরি বয়সী। অথচ সাদিফ যখন হিসাব মেলাতে ব্যস্ত, সেইখানে মারিয়া বলে উঠে, কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, ধূসরের মতো জেন্টলম্যানের ভাই আপনার মতো এমন অভদ্র কি করে হলো যে মেয়েদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে? মুহূর্তেই সাদিফ ক্ষেপে যায়, চিন্তাভাবনা ছাড়াই বলে দেয়, তাহলে আপনিই বলুন কোথায় কি লাগিয়ে ঝগড়া করব? মারিয়া তবদা খেলো, হতভম্ব হলো, মুখের উপর বলল। অসভ্য। সাদিফ নিরুদ্বেগ ভঙ্গিতেই বলে। সেম টু ইউ। মারিয়া অবাক হয়ে বলল, আশ্চর্য লোক তো আপনি। ছেলেরা এরকম কোমর বেঁধে তর্ক করে? কেন? কোমর না বেঁধে আপনাকে বাঁধলে খুশি হতেন? মারিয়া বিরক্ত হয়ে বলল। আপনার সঙ্গে কথা বলাই ভুল। সাদিফ কাঁধ উঁচু করে বলল। সেম টু ইউ। মারিয়া আর যথাযোগ্য উত্তর খুঁজে পেল না, বিড়বিড় করে যত সব বলে চলে গেল। সাদিফ বীতস্পৃহা নিয়ে ওর যাওয়া দেখল। ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে ফোন পকেটে ভরল। বাইরে যাবে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। দারুণ যে মুডটা নিয়ে বের হয়েছে, এই মেয়ে জাস্ট ভেস্তে দিল। মানে কি হয় এসবের? এক বুক জ্বালা আর আপত্তি ছাই চাপা দিয়ে পিউ বাধ্য মেয়ের মতো টেবিলে বসে। মারিয়ার দিক চোখ পড়তেই সে মিষ্টি করে বলল, কেমন আছো পিউ? পিউ বিন্দুমাত্র না হেসেই উত্তর দেয়, ভালো। পাল্টা জিজ্ঞেসও করলো না তাকে। মারিয়া কিছু এলো গেল না,
যেন সে আগেই অবগত পিহু কেমন করবে সে নিয়ে। চুপচাপ বই মেলে ধরলো, বলল, সেদিন যা পড়িয়েছিলাম পড়েছ? না, কেন? পিহু অনীহা সমেত জানালো। ইচ্ছে করেনি। মারিয়া শান্ত চোখে তাকায়, ছোট্ট শ্বাস ফেলে বলে, বেশ, তাহলে আমি বরং তোমার ধূসর ভাইকে একটা ফোন করি। পিহু তটস্থ হয়ে বলল, কেন? এর মধ্যে উনি কোথা থেকে এলেন? কেন আসবে না বলো তো? উনিই তো আমাকে এনেছেন, সাথে কড়া করে বলেও দিয়েছেন তুমি কি করছো কি না করছো সব জানাতে। জানাবো না? ওয়েট, ফোন করি। মারিয়া ব্যাগ থেকে ফোন বের করে হাতে তুলতেই পিহু ভয় পেল। ব্যতিব্যস্ত হয়ে বলল, না না ম্যাম, আমি পড়বো। সরি, আজ যা পড়া দেবেন কাল সব গড় করে দেব। চাইলে এক্ষুনি পড়িয়ে দেব। মারিয়া মুচকে হাসলো, ফোন পাশে রেখে বলল, গুড, আমাকে ম্যাম বলতে হবে না পিউ, আপু ডেকো কেমন? পিহু ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও মুখে বলল, জি। তাহলে তোমাকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। আগের পড়াটাই এখন বসে মুখস্থ করে আমাকে বুঝিয়ে দেবে, ওকে? পিহু করুণ চোখে তাকালো। এখনই? হ্যাঁ, এক্ষুনি। নাও শুরু করো। মারিয়া প্রত্যেকটা কথায় মধু ঝরছে, অথচ পিহুর শরীরে জ্বলে যাচ্ছে তাতে। আর মনে মনে আরও মাত্রাতিক রাগ ফুঁসলো এই মেয়ের বিরুদ্ধে, সাথে নিজেই নিজেকে ঘোষণা করলো, একটা সুযোগ পাই, দেখবেন আপনার কি করি। আমাকে ব্ল্যাকমেল করা। বসার ঘরে আসর বসেছে। সে এক মস্ত বড় বিশাল সভা। বরাবরের মতো ধূসর বাদে উপস্থিত বাড়ির প্রত্যেকেই। আমজাদ, আফতাব, আনিস তিনজনেই অফিস শেষে খেয়ে দিয়ে বিশ্রাম করে নিচে এসে বসেছেন। ধূসর এখনও আসেনি বাড়িতে। প্রতিদিন অফিস থেকে পার্লামেন্ট যাওয়া তার রুটিন। ওখানকার কাজ চুকিয়ে এরপরেই রাত করে বাড়ি ফিরে। এখন অবধি অফিস ঠিকঠাক করে সামলাচ্ছে বলে আমজাদ শিকদার না করে না। শিকদার বাড়িটা একটা একান্নবর্তী পরিবারের গল্প। প্রতিটা দিন সন্ধ্যায় ঘুমানোর আগে বসলেও আজ ঘটনা ভিন্ন। এই তো বিকেলে গৃহিণীরা শপিংয়ে গিয়েছিলেন, ফিরেছেন সন্ধ্যার পরে। পিহু, পুষ্প হাজার জোড়াজুড়ির চালিয়েছে নিজেদের জন্য কিনে আনা জামা দেখবে বলে, অথচ লাভ হলো না। মিনা বেগম সাফ সাফ বলে দিলেন, বাড়ির সবাই থাকবে তারপর। আর সেই মোতাবেকই পুনরায় সোফার উপর ভিড় হলো। সবাই মিলে বিশাল বিশাল সোফাগুলো ঘিরে বসলো। অন্য ঘর থেকে টি টেবিল টেনে এনে দুটো মিলিয়ে জোড়া লাগালেন সুমনা বেগম। আকারে চ্যাপ্টা হলে তার উপর আরামসে রাখা হলো শপিং ব্যাগ। তারপর মিনা বেগম ডাক ছুড়লেন সবার উদ্দেশ্যে। পিউ পড়ছিল, অমনি বইটা বন্ধ করে হুটুপুটি করে নামলো। পুষ্প এলো আস্তে ধীরে, তার মন মেজাজ দুটোই খারাপ। ইকবালের সাথে সেই বিকেলে ঝগড়া হলো, আর কথা হয়নি। নিজেই রেগে সব দিক থেকে ব্লক করেছে। একটা জনমের শিক্ষা ওকে দেবে বলেই, অথচ শেষে দেখা যাচ্ছে নিজেরই কষ্টে দম বন্ধ লাগছে। পিহু এসে মায়ের পাশের সোফায় হাতলের উপর বসলো। মিনা বেগম এক একটা করে প্যাকেট খুলে যার যার কাপড় হাতে দিলেন। ছেলেদের জন্য পাঞ্জাবি লিস্টে রিক্ত রাধিফ রয়েছে। ওনাদের চারজনের জন্য শাড়ি, আর পিউ পুষ্পের জন্য লেহেঙ্গা কিনেছেন। চার জায়ের জন্য একই ডিজাইন আর একই রঙের কিনলেও ছেলেদের পোশাকে ভিন্নতা রেখেছেন তারা। বয়সভেদে রঙও এক একজনের এক এক রকম, আবার তার নকশাও ভিন্ন। সবার পছন্দ হলো। মিনা বেগম যারটা তাকে বুঝিয়ে দিলেন। বাকি রইল সাদিফ আর ধূসর। দুজনের কেউই বাড়িতে নেই। ধূসর পার্লামেন্টে, আর সাদিফ ছুটির দিন হওয়ায় বন্ধুদের সাথে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছে। মিনা বেগম ওদের পাঞ্জাবি দুটো টেবিলের উপর রেখে বললেন, এগুলো ধূসর আর সাদীপের, ওরা এলে দিয়ে দিব। পিহু কথাটা শুনতেই হাতলের উপর থেকে লাফ দিয়ে নামলো, আবদার করলো, আমি একটু দেখি আম্মু। হ্যাঁ দেখ, তবে ভাঁজ নষ্ট করবি না কিন্তু। ঠিক আছে। পিউ ঝটপট প্যাকেট খুলেই পাঞ্জাবি দুটো বের করে। একটা নীল, অন্যটা মেহেরুন। নিঃসন্দেহে দ্বিতীয়টাই মনে ধরলো তার। মনে মনে এটা পড়া অবস্থায় ধূসরকে কল্পনাও করে ফেললো। উদ্গ্রীব হয়ে মাকে শুধালো। এটা কার জন্য এনেছো আম্মু? জবাব দিলেন রুবাইদা বেগম। বললেন, ঠিক নেই রে, যেটা যার ভালো লাগবে সে সেটাই নেবে। বড় সাইজের এনেছি, প্রয়োজন পড়লে কেটে নেওয়া যাবে। পিউ ঠোঁট ভেজালো জিভ দিয়ে। এই মেরুন রং তার ধূসর ভাইয়ের গায়ে সব থেকে বেশি সুন্দর লাগবে, তার বিশ্বাস। সাদীপকে মানাবেই না।
কিন্তু ধূসর যদি এটা পছন্দই না করে তখন? আর সেই বা ধূসরকে এটা নিতে বলবে কেমন করে? কিরে পিউ, তোর দেখা হলো? গুছিয়ে রাখ এবার। পিউ নড়ে চড়ে ওঠে, ছোট্ট করে জবাব দেয়। রাখছি ছোটো মা। পিউ মেহরুন রঙের পাঞ্জাবিটা ভাঁজ করতে নিয়েছে কেবল, এর মধ্যে রাদীপ চেঁচিয়ে জানালো। ওই তো ভাইয়ারা এসেছে। সাদীপ ঢুকলো, সাথে ধূসরও আছে। দুজন আলাদা এলেও গেট থেকে একসঙ্গে হয়েছে। সাদীপ সোজা এসে মায়ের পাশে বসলো। ধূসর হাঁটা ধরলো ঘরের দিকে। রুবাইদা বেগম বলতে নিলেন। এ ধূসর, সে মাঝপথে জানিয়ে দেয়। ফ্রেশ হয়ে আসছি। থেমে গেলেন তিনি। সাদিফ এত সব জিনিসপত্র দেখে বলল। বাহ, তোমরা কি পুরো মহলটাকেই তুলে আনলে নাকি বড় মা? জবা বেগম হতাশ কণ্ঠে বললেন। হার বলিস না, একটা কাপড় হার বলিস না, এ কয়টা কাপড় কিনতে আমাদের যা ঘুরতে হলো, একটা দোকানেও ভালো কিছু নেই। সব মান্দাতার আমলের শাড়ি, নতুন কিছু ছিলই না। ভাগ্যিস ছিল না, থাকলে আর কি কি আনতে কে জানে। দেখা যেত আমার বাবা চাচা যা ইনকাম করেছে সব ওখানেই শেষ। আফতাব নাক মুখ কুঁচকে বললেন। মেয়েদের সাথে শপিংয়ে মানুষ চায় এরা ঘন্টার পর ঘন্টা হাতে একটা কাপড় নিয়ে বসে থাকবে। 1 ঘন্টা লাগবে কালার বাছতে, 2 ঘন্টা কাপড়ের কোয়ালিটি বুঝতে, আর 3 ঘন্টা লাগাবে দামাদামি করতে। আমি বাবা ওসব ঝামেলায় নেই, আগেই বলে রেখেছি। যা লাগবে টাকা দিচ্ছি, নিজে কিনে নাও, কিন্তু মাফ চাই, আমাকে ডেকো না। আমজাদ শিকদার ঠোঁট টিপে হাসলেন। আনিস আর সাদিফ ঘাড় নেড়ে তাকে সমর্থন জানালেও রুবাইদা বেগম মুখ বেঁকিয়ে বললেন। এত বাছাবাছি আর সময় লাগে বলেই বাজারের সেরাটা কিন্তু মেয়েরাই তুলে আনতে পারে, বুঝেছো? যাও না, তোমরা ছেলেরা একদিন মিলে যাও, তোমাদের জন্য কিনে আনো কিছু, তারপর দেখবে এসব কোথায় যায়। এবারে মেয়েরা হৈ হৈ করে তাকে সমর্থন করলো। মিনা বেগম পাল্টা যুক্তি দিয়ে বললেন। শোনো ভাই, আমরা আমাদের স্বামী বাবা ভাই এদের টাকার পয়সার মায়া বুঝি, নষ্ট করি না, চাই না জলে যাক। আর তাই চেষ্টা করি নিজেদের কষ্টের সময়ের বিনিময়ে হলেও শ্রেষ্ঠটা যেন কিনতে পারি, যেটা বাকিরা দেখেই বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে। এই যেমন একটু আগে তোমার পাঞ্জাবিটা দেখে তুমি বললে সেরকম। যদি ভালো জিনিস নাই আনতে পারতাম তবে কি বলতে? আফতাব দুহাত তুলে বললেন। ক্ষমা চাইছি ভাবি, ঘাট হয়েছে আমার। মেয়ে মানুষের সামনে বসে তাদের নামে নিন্দে করার মতো অপরাধের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমজাদ শিকদার বিড়বিড় করে বললেন। বাড়িতে চারখানা বাঘিনী আছে আফতাব, পালের গোদাটা বেশি সাংঘাতিক। কথাটা মাথায় থাকে না তোমার? কেন যে এত ভুলো মনা তুমি? আফতাব শিকদার আহত ছোট শ্বাস ফেললেন। মিনা বেগম সচেতন কণ্ঠে বললেন। আপনি কি কিছু বলবেন? আমজাদ দুপাশে মাথা দোলালেন। না। আনিস বললেন। আচ্ছা ভাবি, আমার কি এখন যেতে পারি? আমি অনেক ক্লান্ত, ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ ভাই যাও, হয়ে গেছে। ঠিক আছে। আনিসের সাথে সাথে আফতাব আমজাদও উঠে গেলেন। অপর পাশ থেকে নেমে এলো ধূসর। পুষ্প অন্যমনস্ক হয়ে বসেছিল, সে এসেই ওর পাশে দাঁড়ায়, জিজ্ঞেস করে। কফি আনতে পারবি? পুষ্প তৎপর উঠে দাঁড়ায়, আনছে বলেই ছুটে যায়। পিউর মন খারাপ হয়, ধূসর ভাই তাকে কেন বলল না। পুষ্প যেতে যেতে পেছন থেকে রুবাইদা বেগম বলে দিলেন। বানানোই আছে, তুই শুধু গরম করে ঢেলে নিয়ে আয়। পুষ্পের জায়গাটা বসলো ধূসর, গলায় সাদা তোয়ালে ঝুলছে। মাকে বলল। কি বলতে চাইছিলে? উত্তর করলেন মিনা বেগম, বললেন। দেখ দেখি বাবা, এই দুটোর ভেতরে কোনটা তোর পছন্দ হয়? পিউ উদ্বেগ হয়ে তাকালো, যেন ধূসর তাকালেই চোখ দিয়ে বলে দেবে এটা নিতে। কিন্তু ধূসর না দেখেই বলল। সাদিফ নিক যেটা নিবে, বাকিটা আমার জন্য রেখো। পিউ মিয়ে যায়। সাদিপ চশমা ঠেলে পাঞ্জাবি দুটোতে চোখ বোলায়। পিউ হাতে ধরা পাঞ্জাবির কোনাটা ঈষৎ খামচে ধরল। ভীষণ রকম চাইলেও সাদিপ ভাইয়া এটা নয়, নীলটা বাছুক। সাদিপ দুটোর দিকেই ভালো করে দেখল, সময় নিয়ে বলল। এটা?
মেরুনটা ধরতেই পিহুর মুখ মেঘ ঘনিয়ে আসে, ছোট্ট মুখটা সংকোচনে আরো ছোট হয়। সাদীপ তুলতে গেলেই দেখে পিহুর হাতের মুঠোয় এক প্রান্ত। বলল, কি রে, ছাড়। পিউ হুঁশে এলো। বলে আস্তে ধীরে ছেড়ে দিল। এর মাঝে পুষ্প এসে কফি মগ হাতে দিল ধূসরের। সাদিফ উঠে দাঁড়িয়ে গায়ের সাথে পাঞ্জাবিটা ধরল, জানতে চাইল। কেমন লাগছে? সবাই বাহবা দিলেও পিহু ফিরেও দেখেনি, সে নিচের দিকেই চেয়ে রইল। তার মন আষাঢ়ে ছেয়ে ব্যথনার ঠোক গিলে ধূসরের দিকে তাকালো একবার। ধূসর মগে চুমুক দিতে দিতে শীতল চোখে তাকেই দেখছে, যেন নিরীক্ষণ করছে কোনো কিছু। পিহু মিনিটের মাথায় দৃষ্টি ফেরায়, উঠে দাঁড়ায়, নিজের এলোমেলো লেহেঙ্গাটা বুকে জড়িয়ে চলে যায় কামরায়। পিহুর মন খারাপ যেমন তাড়াতাড়ি হয় তেমন তাড়াতাড়ি চলেও যায়। কোনো একটা আনন্দের বিষয় পেলেই সব ভুলে মেতে উঠে সে নিয়ে। আসল কথা হলো তার লেহেঙ্গাটা মেহরুন রঙের, এই জন্যই খুব করে চাইছিল ধূসর মেহরুন পাঞ্জাবিটাই নিক। এখন তা যখন হলোই না, সেও আর পরবে না এটা। কাল সকালে মেজো চাচ্চু তাকে আর পুষ্পকে নিয়ে জামা কিনতে যাবেন বলেছেন, তখন না হয় সেও একটা নীল রঙের কিছু কিনে নেবে, হবে না ম্যাচিং? এইটা ভেবেই পিউ ফুরফুরে হয়, উল্লাসে মজে বাড়িময় ছোটাছুটি করে। কিন্তু হঠাৎ কী ভেবে আবার নেতিয়ে আসে, সিরিয়াস হয়। হুট করে কোথা থেকে একটা নতুন ভাবনা উদ্ভূত হয় তার মাথায়। আচ্ছা, এই যে ধূসর ভাই কথায় কথায় মারিয়াকে ফোন করেন, এর মানে ওনার নম্বর ওই পেতনিটার কাছে আছে? তাহলে কি এরা চ্যাটিং ফ্যাটিং করে নাকি? পিহুর সব ছুটাছুটি দুরন্তপনা এক ভাবনায় থেমে যায়। মাথা খারাপ হয়ে পড়াশোনায় উঠে যায় তুঙ্গে। আপাতত এই সন্দেহ না কাটলে তার শান্তির ঘুমের রফা দফা। পিউ ভাবতে বসলো, বই বন্ধ করে ডুব দিল বুদ্ধি উদ্ঘাটনে। কি করলে ধূসরের ফোনটা হাতে পাবে? অনেক ভেবে তারপর উঠে পড়ল, ব্যস্ত পায়ে ঘর ছাড়লো। গুটিসুটি পায়ে এসে দাঁড়ালো ধূসরের কক্ষের সামনে। ধূসর ভেতরে নেই, দরজা হা করে খোলা। পিউ তাড়াতাড়ি করে ঢুকে পড়ে, আশেপাশে তাকায়, না, ধূসর কোথাও নেই। পরপর বিছানার উপর ফোনটা দেখেই তার চেহারা চকচক করে ওঠে। ললুপ দৃষ্টিতে তাকায়, ঘাড় ঘুরিয়ে সতর্ক দৃষ্টিতে একবার বারান্দাটাও দেখে নেয়। মনে মনে ভাবে, ধূসর ভাই কি বোকা, এভাবে ফোন রেখে কেউ যায়? পিউ চটজলদি ফোনটা হাতে তুলল। মজার কথা হলো ফোনের লক তার অবগত। বউবার ধূসরের পাশে বসে আর চোখে খুলতে দেখেছে, কিন্তু এ যেন ধূসরের সোনা আর হরিণ, যা সে ভুলেও কাজ ছাড়া করেনি, আর পিউও সাহস নিয়ে ধরেনি। মোট কথা আজ যেমন গোয়েন্দাগিরি করতে এলো, এরকম তো প্রয়োজনই পড়েনি কখনো, তাই না? কিন্তু ফোন ধরে যেন বিপত্তি বাড়ল, প্রচণ্ড রকম হাত কাঁপছে, রীতিমতো ঠকঠক করছে আঙ্গুলগুলো। ওদিকে বুকটাও লাফাচ্ছে। পাছে ধূসর ভাই এসে পড়লে পিউ তড়িঘড়ি করে ফোনের সাইড বাটনে ক্লিক করে। আলো জলজল স্ক্রিনে বাইকে বসা ধূসরের চমৎকার একটা ছবি ভেসে উঠে লক স্ক্রিনে। পিউ মুগ্ধ চোখ বুলিয়ে লম্বা করে শ্বাস টানে। এই মানুষটাকে কি জানে সে ভয়াবহ প্রেমে পড়েছে? এই মানুষটা কি জানে সে যে ভয়াবহ প্রেমে পড়েছে? তার গত 3টি বছর যাবৎ তার প্রতিটি চিন্তায় সে চেতনায় সে জানে না। জানলে নিশ্চয়ই এভাবে তার মন নিয়ে ফুটবল খেলতে পারতো না। এতটা খারাপ তার ধূসর ভাই নয়। পিউ সুস্থির হস্তে পার্টন টানলো। ইনবক্সগুলো একবার চেক করলেই শান্তি পাবে। মারিয়া ছাড়াও অন্য কোনো মেয়ের সাথে ধূসর ভাই কথা টথা বলে কি না তাও জানা যাবে। কিন্তু বিধি বাম, লক স্ক্রিন থেকে হোম স্ক্রিন অবধি যেতে পারলো না। এর আগেই ছো মেরে ফোনটা কেড়ে নিল কেউ একজন। পিউ চমকে তাকালো। প্রাণপ্রিয় ধূসর ভাইকে দাঁড়ানো দেখে কলিজা ছলৎ করে উঠল। মেরুদণ্ড বেয়ে চলল শঙ্কা ঠান্ডা স্রোত। কম্পাউমান জীব নেড়ে নিজের হয়ে সাফাই গাইবে। এর আগেই ধূসর পিঠের সাথে হাতখানা মুচড়ে ধরল তার। ভরকে গেল পিহু, ব্যথায় আর্তনাদ করে বলল, ধূসর ভাই লাগছে। গভীর রাত 1টার কাছাকাছি প্রায়। পুষ্প ঘুমে তলিয়ে তুলতুলে বিছানায় কম্বলের নিচে নরম শরীর থেকে ঘন শ্বাস ফেলার মাঝেই জানলার খটখট শব্দ হলো। পুষ্পর অগাধ নিদ্রায় যার প্রভাব পড়ল না তেমন। শব্দটা সময়ে সময়ে জোরালো হয়। টোকাটা ধীরে ধীরে কড়া ঘাতে পরিণত নিতেই পুষ্পের ঘুম ছুটে গেল। তড়াক করে উঠে বসল। ঘরের আলো জ্বলছে। কখন ঘুমিয়ে পড়ল পুষ্প দেয়াল ঘড়িতে চোখ বুলায়। শব্দটা তখনও হচ্ছিল। পুষ্প সজাগ হয়ে তাকালো।
এই রাতে বিরাতে কে জানলা ধাক্কাচ্ছে? পুষ্প অল্প বিস্তর সাহস জুগিয়ে বিছানা থেকে নামলো। পা টিপে টিপে এগিয়ে জানলা ঘেঁষে দাঁড়ালো। থাই গ্লাসের ওপর কান পেতে কাপা কণ্ঠে শুধালো। কে? ওপাশ থেকে ফিসফিসিয়ে জবাব আসে। বাবু, আমি ইকবাল। জানালাটা খোলো প্লিজ। পুষ্পের চোখ বেরিয়ে আসার উপক্রম। ক্রুদ্ধ হাতে জানলার কাছ টেনে খোলে। ইকবাল এক হাতে পাইপ ধরে ঝুলছে রীতিমতো। তার মাথা চক্কর দিল এমন দৃশ্য দেখে। আর্তনাদ করে বলল, এ কি? পরপর খেয়াল করলো বাড়ির সবার কথা। চট করে মুখে হাত দিয়ে ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? বলছি, আগে টেনে তুলবে তো নাকি? ও হ্যাঁ হ্যাঁ। ইকবালের মতো গাট্টা গোট্টা একটা পুরুষকে টেনে টুনে তুলতে রীতিমতো ঘাম ছুটে গেল পুষ্পের। তবুও ভালো সফল হয়েছে। ভাগ্যিস রুমটা বানানোর সময় জানলাটায় গ্রিল লাগাতে দেয়নি। দিলে আজ ইকবালকে রুমে আনতে কি করে? ইকবাল সোজা হয়ে দাঁড়ালো। পুষ্প হাঁপিয়ে গেছে। সে দাঁত বের করে বলল, খুব খুশি হয়েছ আমি আসাই, তাই না? পুষ্প ঠোঁট নেড়ে কতক শব্দ আওড়ালো, কিন্তু জোরে শ্বাস টানায় কথা ফুটল না। ইকবাল তড়িঘড়ি করে টেবিলের উপর থেকে পানির গ্লাস এনে ওর হাতে দিয়ে বলল, নাও খাও। পুষ্প কপাল ঘোটালো। পানি খেয়ে গ্লাসটা শব্দ করে রেখে কটমট করে বলল, তুমি এখানে কেন এসেছো? ইকবাল খুশি খুশি ভাবটা উবে গেল। মায়া মায়া মুখ করে বলল, কেন খুশি হওনি? খুশি হওয়ার মতো কথা এটা? এত রাতে এভাবে পাইপ বেয়ে আসতে তোমায় কে বলেছে? তো কি করব? তুমি সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছো কেন? জানো না রাতে কথা না বললে আমার ঘুম আসে না? কি না কি একটু বলেছি, তাই জন্য এভাবে চেতে যোগাযোগ বন্ধ করবে? চিন্তা হয় না আমার? ইকবাল নাক ফোলায়। পুষ্প হেসে ফেলল, ভ্রু নাচিয়ে বলল, তাই আপনার আবার চিন্তা হয়? তা কি নিয়ে এত চিন্তা শুনি? ইকবাল তাকালো, সরল স্বীকারোক্তি দিল, এমন মিষ্টি একটা পুষ্প রেণু তোমার জীবনে থাকলে বুঝবে কিসের চিন্তা আমার। পুষ্প লজ্জা পায়। পরপর নিজেই চিন্তায় হাঁসফাঁস করে ওঠে। অধৈর্য হয়ে বলে, কিন্তু বাড়িতে অনেকেই জেগে আছে ইকবাল। এত তাড়াতাড়ি তো আমাদের রিক্তটাও ঘুমায় না। কেউ যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। তুমি এক্ষুনি যাও প্লিজ। যাব না। বলে দিলে ইয়েই ইকবাল বিছানায় বসে পড়ল। পুষ্প ভ্যাবাচাকা খেয়ে গেল। বলল, যাবে না মানে? ইকবাল নিরুদ্বেগ ভঙ্গিতে বলে, যাব না মানে যাব না। কিন্তু কেন? বলো করছো কেন? পুষ্প কোমরে হাত দিয়ে বলল, কেন করছি তুমি জানো না? তোমার জন্যই তো। কেন আবার আজে বাজে কথা বলছো তুমি? ইকবাল নির্দ্বিধায় বলল, বলেছি কারণ তোমাকে ভালোবাসি পুষ্প। বলছি কারণ তোমাকে ভালোবাসি পুষ্প, তাই তোমাকে হারানোর ভয় হয় আমার। আচ্ছা মেনে নিলাম ভুল বলেছি। বেশ, ঝগড়া করতে বকতে তাই বলে ব্লক করবে কেন? একটু কিছু হলে এভাবে যোগাযোগ বন্ধ করে কি মজা পাও তুমি? অন্যদিকের মানুষটার কেমন লাগে বোঝো একটুও? আচ্ছা, যারা স্বামী স্ত্রী ওদের মাঝে ঝামেলা হয় না? ওরা রাগারাগি করে না? করে তো। পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যারা বুকে হাত রেখে বলতে পারবে আমরা ঝগড়া করি না। তাই বলে কি তারা ডিভোর্স দিয়ে চলে যায়? ঝগড়া হলো ভালোবাসার একটা অংশ পুষ্প। যত ঝগড়া হবে ভালোবাসা তত বাড়বে। তাই বলে বাচ্চাদের মতো বলক দেবে কেন? পুষ্প হা করে শুনল সব। ইকবাল থামলো, ভ্রু উঁচিয়ে বলল, আর দেবে? পুষ্প মন্থর গতিতে দুদিকে মাথা নাড়ে। দেবে না শুনে ইকবাল দাঁড়িয়ে যায়। পুষ্প বিমোহিত চেয়ে থাকে। ইকবাল কতটা গুরুত্ব দেয় তাদের সম্পর্কটাকে। কি প্রখর তার ভালোবাসা। এইরকম একটা মানুষ যার জীবনে তার আর কি চাই। সে যখন তাকিয়ে হুট করে ইকবাল কোমর চেপে কাছে টানে। চৌকিতে তাকায় পুষ্প। ততক্ষণে ইকবাল বুকের সঙ্গে মিশিয়ে ধরেছে তাকে। ধ্যান ফিরলে মুচড়ে উঠে সে, চোখ রাঙিয়ে বলে, কি হচ্ছে ইকবাল, ছাড়ো। ওহ, এত কষ্ট করে রিস্ক নিয়ে প্রেমিকার রুমে এলাম, একটু অ্যাডভান্টেজ নেব না? পুষ্প ঘাবড়ে যায়, তোতলে বলে,
মানে? ইকবাল ঠোঁট গোল করে বুঝালো। চুমু খাবো ঠোঁটে। পুষ্প হতভম্ব হয়ে বলল, হ্যাঁ, চোখ বন্ধ করো। পুষ্প ঢোক গিলল, বিস্মিত সে। এই 2.5 বছরে ইকবালের এইরকম আচরণ এই প্রথম দেখছে। ব্লগ দিয়েছে বলে কি ওর মাথাটাও গেল নাকি? সে নম্র কণ্ঠে বোঝালো, ইকবাল বাবু সোনা, আমি সরি, আর কখনো ব্লগ দেব না তোমাকে, তাও এরকম করো না প্লিজ। ইকবাল চোখ পাকায়। চোখ বন্ধ না হলে এক্ষুনি আমি দরজা খুলে বেরিয়ে যাব। পথে তোমার বাবা ভাই সবাই আমাকে দেখবে, তারপর বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। পুষ্প বিস্ময়ে ভয় হয়ে চেয়ে রইল খানিকক্ষণ। এই পরিচিত মানুষটাকে অচেনা লাগছে ভীষণ। ইকবাল তাড়া দিল, চোখ বন্ধ করো, কুইক। ইকবাল ঘাড় দোলায়। পুষ্প চোখ বোঝে, অথচ অনেকক্ষণেও ইকবালে সাড়া পায় না। অধৈর্য হয়ে দৃষ্টি খোলে। ইকবাল হাসছে, রীতিমতো ঝকঝকে দাঁত কপাটি উকি দিচ্ছে তার। পুষ্প জিজ্ঞাসায় ভ্রু কোচকালো। ইকবালের সরল হাসিটা হঠাৎই পাল্টে যায়। অতি অভিভূত হয় মুচকি হাসিতে। কণ্ঠ খাদে নামিয়ে পুষ্পর গাল ধরে বলে, দেখলাম আমাকে কতটা ভরসা করো, আর যা বুঝলাম তাতে আমি ধন্য। পুষ্পের মাথার উপর দিয়ে গেল সব। ইকবাল তার 2 হাত তুলে উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো। চোখ খিচে বুঝে ফেলল সে। ইকবাল পরপর চুমু আঁকে কপালে। সে এক পবিত্র ভালোবাসার স্পর্শ, যেখানে বিন্দুমাত্র নোংরামি নেই, ছিলও না কোনো দিন। পুষ্প চোখ খুলে কিছু বলতে চায়, এর মধ্যেই দরজায় কড়া পড়ে। অধৈর্য হাতে ধাক্কাচ্ছে মিনা বেগম, সাথে চেঁচিয়ে ডাকছেন, এই পুষ্প, দরজা খোলো। তোর ঘর থেকে ছেলেদের গলার আওয়াজ আসছে কেন? পিহু ভয়ে ভয়ে জানালো, এমনি। মিথ্যে বলছিস? ধূসরের অগাধ স্বরে পিহু ছটফট করে এলো, এলোমেলো পাতা ফেলে চোখের। কি উত্তর দেবে এখন? সত্যিটা জীবন গেলেও বলতে পারবে না। ধূসর ভাই জানলে কবর দিয়ে দেবেন। ধূসর হাতখানা আর একটু চেপে ধরে বলল, কি কথা নেই জিভে? পিহু ফের আর্তনাদ করে উঠল। লাগছে, আমি সত্যি এমনি ধরেছিলাম। ধূসরের যুক্তি পছন্দ হয় না। হাতের বাঁধন ধীর করতেই পিহু কাঁদো কাঁদো স্বরে বলল, এখন কি আমার কথাও অবিশ্বাস করছেন ধূসর ভাই? যেখানে তোকে বিশ্বাসই করি না সেখানে তোর কথা? স্পষ্ট জবাবে পিহুর আদল ছোট হয়ে আসে। সত্যি বলছি, বিশ্বাস করুন। ধূসর ব্রু কুচকায়। তাই? তাহলে প্যাটার্ন জানলে কি করে? পিহুর চোখ মার্বেলের মতো হয়ে আসে। ধূসর ভাই দেখে নিয়েছেন তবে? আর মিথ্যে বলে লাভ নেই। ঢোক গিলে আস্তে আস্তে বলল, আপনার পাশে বসে দেখেছিলাম কয়েকবার। কথাটুকুন উগরে গিয়ে পিহু নেত্র বুঝে ফেলল। এই অপরাধে এক্ষুনি না ধূসর চর মেরে দেয়, অথচ সে কিছুই বলল না। পরিবেশ ঠিকঠাক ভেবেই পিহু চোখ খোলে। ঈষৎ ঘাড় বাঁকা করে দেখতে চায় ওকে। এর আগেই ধূসর হাতে চাপ দিল আবার। পিহু ব্যথায় মুচড়ে ওঠে। ধূসর দন্ত পিষে বলল, বিয়েতে গিয়ে ছেলেদের সাথে আড্ডা দেওয়ার খুব শখ তোর, তাই না? পিহু চোখ পিটপিট করে বলল, মানে? রোহানকে। তাৎক্ষণিকভাবে তার নিজেরও মনে পড়ল না রোহানকে। বোকা বোকা কণ্ঠে শুধালো, কে? ধূসর চিবুক শক্ত করতেই পিহু অস্থির হয়, মস্তিষ্কে চাপ দেয়। পরপর সকালের কথা মনে পড়ে। অমনি ভয়ে ডর হুড় করে উড়বে গেল। এর মানে ধূসর ভাই জ্বলছেন। পিহুর ভেতরটা আনন্দে নেচে ওঠে। স্ফুত ভাবটা ধামাচাপা দিয়ে নিষ্পাপ কণ্ঠে বলে, কেন ধূসর ভাই? ধূসর হাত ধরে রেখে এগিয়ে আসে। বুক মিশে যায় তার পিঠের সাথে। শিরশিরে অনুভূতিতে গাঢ় হয় পিহু। সমস্ত শরীরে অনুভূতিরা আন্দোলন চালায়। ধূসরের অতৃষ্ণ শ্বাস কাঁধে পড়ে। ধূসর কঠিন অথচ শান্ত কণ্ঠে বলল, একটা কথা ভালো করে শুনে নে পিউ, বিয়েতে যাবি, মজা করবি, এর বেশি লাফালে তোর পা ভেঙে দেবো আমি। তুই আমায় চিনিস না। হুমকি দিল ধূসর, অথচ পিউর মনে উড়ে গেল শত শত রঙিন প্রজাপতি। সে ঠোঁট চেপে হাসল, অবুঝের ভান করে বলল, আমি আবার কি করলাম? ধূসর জবাব দেয় না, ঝাড়া মেরে হাতটা ছেড়ে দেয়। ঘুরে এসে বিছানায় বসে। ফোনের লক আগেভাগে পাল্টায়। পিউ স্পষ্ট দেখতে পেয়েই মুখ কালো করে ফেলে। কি এমন আছে ওই ফোনে?
সে পাটান জেনেছে বলে পাল্টে ফেলতে হলো? ধূসর বলল। এখন যা, আর ভুলেও আবার যেন ধরতে না দেখি। পিউ কথাখানা ভেতরে দমিয়ে রাখতে পারে না, মুখ ফসকে বলেই ফেলল। আপনার ফোনে কি আছে ধূসর ভাই যে আমি ধরলে? ধূসর তাকালেই পিউ থেমে যায়, ফের চোখ নামায়। ধূসর কিছুক্ষণ চেয়ে থেকে সুস্থির স্বরে জানালো। এমন কিছু যা তোর দেখা বারণ। পিউ এর অন্তঃস্থলে আশপাশ হু হু করে আমাবস্যা ধেয়ে গেল। মাথায় নাড়া দিল কিছু বিশ্রী বিদঘুটে চিন্তা। প্রথমেই ভাবল, তার মানে আমিই সঠিক? ধূসর ভাইয়ের ফোনে নিশ্চয়ই এমন কিছু আছে। নিশ্চয়ই কি? আছেই তো, হয়তো মারিয়ার সঙ্গেই কোনো কিছু, বা অন্য কোনো মেয়ে। না হলে কেন এত লুকোচুরি? আচ্ছা, কি থাকতে পারে এমন কিছু যা সে সহ্য করতে পারবে না? রাত হয়েছে, ঘুমোতে যা। হুম। নিয়ে যাওয়া কণ্ঠে পিহু নড়ে ওঠে। ভাবনা কেটে যায়, পণ করে সে। দেখেই ছাড়বে ধূসরের ফোনের লুকানো জিনিসগুলো। আজকের মতন হাল ছাড়লো তাই। কক্ষের জন্য পা বাড়ালো। হঠাৎ কী ভেবে থামলো দরজায়। ঘুরে তাকাতেই দেখলো ধূসর এদিকেই চেয়ে আছে। আজ আর দৃষ্টি সরালো না। পিহু ভনিতা ছাড়াই বলল, একটা কথা বলবো? হুম। পিহু মিটিমিটি হেসে উঠে। হঠাৎ ধূসর বলল। ধূসর নেত্র শুরু করে। পিহু দুপাশে দুলতে দুলতে বলল, বর্ষাপুর কাজিন রোহান ভাইয়া অনেক কিউট জানেন, রবিনের চেয়েও বেশি। ধূসর হতভম্ব হয়, বিস্ফোরিত চোখে তাকায়। কিছু বলতে নিলে পিহু হুটুপুটি করে দৌড়ে পালায়। ধূসর সেদিকে চেয়ে শ্বাস ফেলে। বুঝতে অসুবিধা হয় না মেয়েটা তাকে রাগাতে ইচ্ছে করে বলল এমন। ধূসর সূক্ষ্ম হাসে। তার আন্দাজহীন পিহু আদৌ জানে তার ধৈর্যের বাঁধ কত মজবুত? জানলে এমন বোকা বোকা মজা করতো না নিশ্চয়ই। পুষ্পেরও কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। মিনা বেগম লোচন কুচকে মেয়েকে দেখছেন। কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে সন্ধিহান কণ্ঠে বললেন, কার সাথে কথা বলছিস? পুষ্প আমতা আমতা করে বলল, কার সাথে বলবো? সর সামনে থেকে। বিনা বাক্যে সরে দাঁড়ালো সে। মিনা বেগম দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন। আশেপাশে তাকালেন। পুষ্প পেছন পেছন দোয়া দরুদ পড়ছে। তিনি তাকানো মাত্রই সোজা হয়ে যাচ্ছে চটপট। মিনা বেগম বারান্দায় গেলেন, উকি দিলেন সেখানে। সেখান থেকে নিজ অবধি দেখে ফিরে এলেন কামরায়। হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর। ফোনে ভিডিও চলছে। ভ্রু গুটিয়ে এগোলো সেদিকে। ফোনটা হাতে তুললেন। অমনি ভ্রু শিথিল হয়। ঠোঁট গোল করে বললেন, ও নাটক দেখলি? পেছন থেকে পুষ্প জবাব দিল, হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে আমি ঘরে কাউকে এনেছি? মিনা বেগম থতমত খেলেন। প্রসঙ্গ লুকাতে ধমক দিয়ে বলল, বেশি বুঝিস কেন? একবারও বলছি আমি। বলনি, কিন্তু উকি ঝুঁকি তো ঠিকই দিলে, সাথে প্রমাণ করে দিলে আমার প্রতি তোমার বিশ্বাসের ছিটে ফোঁটাও নেই। পুষ্প দুঃখী দুঃখী মুখ করল, যেন কষ্ট পেয়েছে ভীষণ। মিনা বেগমের মায়া হয় খুব। নরম স্বরে মেয়েকে বুঝাতে গেলেন। না মা, আমি তো শুধু। পুষ্প থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না আম্মু, আমি সব বুঝি। তুমি আমাকে সত্যি বিশ্বাস করো না। বাইরে থেকে কি না কি শুনে এভাবে চেক করছো। এক কাজ করো, সবাই যখন দেখলে খাটের নিচটাও বাকি রাখবে কেন তাও দেখো। দেখে নাও আমি ওখানে কাউকে লুকিয়ে রেখেছি কি না। ইকবালের চোখ কপালে উঠল। মনে মনে হা হুতাশ করেই বলল, এভাবে বলিস না রে, বলিস না। সত্যি যদি খাটের নিচেও উকি দেয়, আমিও শেষ, তুইও শেষ। রাগ করিস কেন? মেয়ে বড় হলে মায়েদের একটু একটু চিন্তা হয়। এখন বুঝবি না। আগে মা হ, একটা মেয়ে হোক, তারপর বুঝবি। 9 মাস পেটে রেখেছি, 2 হাতে মানুষ করেছি। কত রাত ঘুমাতে পারিনি, সেসব তো দেখলি না। সামান্য কি করলাম তাই যেন এভাবে বলছিস পুষ্প? মিনা বেগম ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আঁচলে নাক চাপতেই পুষ্প দীর্ঘশ্বাস ফেলল। মা একটু বেশিই ইমোশনাল। কাঁদতে দেরি, চোখ থেকে পানি পড়তে দেরি নেই। আহা মা, কি বললাম এমন? কাঁদছো কেন? আচ্ছা সরি, ভুল হয়েছে আমার। মিনা বেগম শান্ত হলেন, চোখ মুছে বললেন, ঠিক আছে, শুয়ে পড়। রাত জেগে এসব নাটক ফাটক দেখার দরকার নেই, শরীর খারাপ করবে। পুষ্প মাথা দোলায়।
মিনা বেগম আচ্ছা। বেরিয়ে গেলেন। পুষ্প এক লাফে গিয়ে দরজা আটকালো। হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস নিল সে। তৎক্ষণাৎ খাটের তলা থেকে বেরিয়ে এলো ইকবাল। নিজেও বুকে হাত দিয়ে শ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড, বাঁচিয়ে দিলি আজ। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, আর এক মুহূর্ত এখানে থেকো না, এক্ষুনি যাও ইকবাল। ভবিষ্যতে ভুল করেও এভাবে আমার রুমে এসো না কিন্তু। ইকবাল ঘোর বিরোধিতা জানিয়ে বলল, সেই ভরসা দিতে পারছি না, ওটা নির্ভর করছে তোমার উপর। ইঙ্গিত বুঝে পুষ্প অসহায় নেত্রে তাকালো, বলল, এবার যাও প্লিজ। যাচ্ছি বাবা, কেমন করছে দেখো। এত কষ্ট করে এলাম, পাত্তাই দিল না আমায়। হ্যাঁ, আজ ধরা পড়লে পাত্তা ছুটে যেত। আচ্ছা, কাল তো চলে যাচ্ছ, দেখা কবে হবে তাহলে? আমি কি ওখানে যাব একবার, বা ধূসরকে বলবো আমাকেও সাথে নিতে? পুষ্প দুদিকে ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না না, পাগল নাকি? ভাইয়া সন্দেহ করবে। মোটে তো 4টে দিন, একটু ধৈর্য ধরে থাকো, দেখবে দেখতে দেখতে চলে গেছে। কাল একবার দেখা করা যায় না? ইকবালের ব্যাকুল স্বরে পুষ্পের খারাপ লাগলো। একটু ভেবে বলল, যাবে? কাল সকালে মেজো চাচু আমাদের শপিংয়ে নিয়ে যাবেন, ওখানে এসো। ইকবাল সন্তুষ্ট হয়ে মাথা নাড়ালো। তারপর যেমনভাবে উঠেছিল ঠিক তেমনভাবেই নেমে গেল। পুষ্প আর সেখানে দাঁড়ায় না। ইকবালের পা মাটিতে ঠেকতেই ঝটপট জানলা আটকায়। পিউ ব্যালকনিতে দাঁড়িয়ে গায়ে পাতলা চাদর, হাতে ফোন। সম্পূর্ণ মনোনিবেশ দিয়ে ধূসরের ফেসবুক আইডি ঘাটছে তিনি। কোন ছবিতে কোন মেয়ে কী রিয়েক্ট দিয়েছে, কী কমেন্ট করেছে, সব খুঁটে খুঁটে দেখছেন তিনি। লাভ রিয়েক্ট পেলে সেই মেয়ের আইডিতেও চলে যাচ্ছে। সাথে সাথে ভালো করে দেখছে মেয়েটা সুন্দর কিনা। তবে একটা বিষয় অদ্ভুত, মারিয়া নামের কোনো চিহ্নই নেই ধূসরের আইডিতে। তবে কি মেয়েটা অন্য কোনো নাম দিয়ে আইডি চালাচ্ছে? কাল এলে জেনে নেবে বরং। ও, কাল তো হবে না, কাল তো ওরা বিয়ে বাড়ি যাবে। আচ্ছা, ফিরে এসেই জানবে। এই কদিন ধূসর তো তার কাছাকাছিই থাকবে, উল্টোপাল্টো হওয়ার সুযোগই নেই। অবশ্য সে রেখেছে নাকি সুযোগ? এমন চাল চেলেছে ধূসর ভাই না গিয়ে পারবেই না। একই সাথে পিও আরেকটা বিষয়ে সুনিশ্চিত হলো, ধূসরের ভেতর তাকে নিয়ে নির্ঘাত অনুভূতি রয়েছে। তা না হলে কেন ফোনে ওসব বলতে শুনেই যেতে রাজি হবে? কেনই বা আজকের মতো এভাবে সাবধান করবে? নিশ্চয়ই তার পাশে কোনো ছেলে দেখলে ধূসরের রাগ হয়, হিংসে লাগে। আর এই জেলাসনেসটাই কি ভালোবাসা নয়? পিউ নিজেই শুধালো। উত্তর আসে একবার হ্যাঁ, একবার না। ভালোবাসলে মানুষটা তাকে এত এড়িয়ে চলে কেন? কেন নিজেকে এত লুকিয়ে রাখে? তার কি কাছে আসতে মন চায় না? ইচ্ছে করে না ওকে একটু ছুঁয়ে দেখতে, একবার চোখের দিক চেয়ে বলতে ভালোবাসি? তার তো ইচ্ছে হয়, খুব করে ইচ্ছে হয়। কি করে নিশ্চিত হবে ধূসর ভাইয়ার মনে কে আছে? রবিনকে নিয়ে রাগিয়েও লাভ হলো না। ধূসরটা কি না কি নিজে নিজেই বুঝে নিল। পিউ সেদিনের কথা মনে পড়ে। ধূসর তার চোখ দেখে বলেছিল, তোর মিথ্যা বলার যোগ্যতা নেই। আচ্ছা, ধূসর ভাইকে ওর চোখ দেখে মনের কথা বুঝে ফেলেছে? তবে তো ভালোবাসাটাও বোঝার কথা। নাকি বুঝেও না বোঝার ভান করেন? যে জেগে থাকে তাকে কি করে ঘুম থেকে তোলা যায়? পিউ হতাশ হয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে সামনে তাকায়। আচমকা বাগান থেকে কাউকে দৌড়ে যেতে দেখে সতর্ক হলো। চোখ ডলে ডলে ভালো করে দেখার চেষ্টা করলো। ওর দেখার মধ্যেই লোকটা দেয়াল টপকে বেরিয়ে যায়। পিউর নেত্র আকাশ ছোঁয়। চোর নাকি? ব্যাপারটা বুঝতে বুঝতে চোর পালিয়েছে। পিউ কাউকে জানানোর জন্য ঘর থেকে দৌড়ে বের হতে গিয়েও থেমে গেল। মনে হলো গায়ের শার্টটা ভীষণ পরিচিত লাগছে। হঠাৎ খেয়াল পড়ে, এই শার্ট কদিন আগে ইকবাল ভাইয়ের পরনে দেখেছিল না? সকাল হলো। পুষ্প, পিহু একদম সেজেগুজে পরিপাটি। প্রথমে মল, তারপর গ্রামের বাড়ি। কি আনন্দ! দুজন একযোগে সিঁড়ি বেয়ে হৈ হৈ করে নামলো। এই উল্লাসে পিহু ভুলেই গেল রাতের কথা। আজ আমজাদ আর আনিস ব্যতীত বাকিরা বাড়িতেই। অফিসের কিছু প্রজেক্ট গোছানোর জন্যই তাকে জরুরি যেতে হলো। ধূসর আফতাব যেতে চাইলেও মানা করলেন। সামান্য কাজ, অল্প সময়, ওদের যে লাভ নেই। আফতাব শিকদার সোফায় বসে চা খাচ্ছিলেন। পিহু এসেই বলল, আমরা রেডি, চলো। ওনার সাথে সাথে আর এক জোড়া চোখ নিক্ষেপ হয় তার দিকে। তত মধ্যেই একটা চাউনি পিহুকে এলোমেলো করে দেয়। যতটা স্ফুট হয়ে এলো ততটাই গুটিয়ে যায়।
ধূসরকে দেখে। ধূসর একবার তাকিয়ে দৃষ্টি ফেরায় ফোনের দিকে, মন দেয়। আফতাব শিকদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার শরীরটা কেমন লাগছে জানো, তোমাদের ধূসর নিয়ে যাবে। পুষ্পের চোয়াল ঝুলে যায়। অন্যদিকে পিহুর মুখমণ্ডল সোনালি রোদ্দুরের ন্যায় ঝলমল করে। ধূসরবাই যাবেন মানে আরও কিছুক্ষণ পাশাপাশি কাছাকাছি। পুষ্পের গলা ভয়ে শুকিয়ে গেল। ওখানে ইকবাল আসার কথা, যদি ভাইয়াও যায় তবে তো। ধূসর বিনা বাক্যে উঠে দাঁড়ায়, যেন আগে থেকেই জানতো। এগোতে নিলেই আফতাব নরম স্বরে বললেন, বাবার গাড়িটা নিয়েছো, এবার অন্তত ইগোটা থামাও, বাবার জিনিস তো তোমারও। পিউ ভাবলো বরাবরের মতো ধূসর নাকচ করবে, বাকিরাও তাই ভেবেছে। অথচ ধূসর ছোট্ট করে বলে, ঠিক আছে। পিহু হাঁপ ছেড়ে বাঁচে। আজও ধূসর যাবে মানে সিএনজি কনফার্ম। ওই দিনের মতো ভূতের ন্যায় ইকবালের আসার সুযোগই নেই। কিন্তু একটা বিষয় তাকে ভীষণ ভাবায়, যদি ধূসর ভাই বাইকে কাউকে নাই নিতে চাইবেন তবে তাকে কেন তুলেছিল সেদিন। ধূসর সামনে সামনে হাঁটা ধরে, পিহু পেছনে কদম ফেলতে ফেলতে চেয়ে থাকে ওর দিকে। ধূসরের চওড়া পিঠ দেখতে দেখতে ভাবে, এই লোকটার মধ্যে এক আকাশ রহস্য। কবে সেসব উদ্ঘাটন করতে পারবো আমি, কবে? পুষ্প ঝটপট ইকবালকে মেসেজ করে দেয়, যেন মলের ধারে কাছেও না ঘেঁষে। ইকবাল এলোও না তাই। অথচ পিহু ছিল মারাত্মক হাসি খুশি। ধূসর সাথে আছে যে। পিহু পুষ্প দুজনেই শাড়ি কিনলো, ভালো মানের জামদানি। পুষ্পটা গাঢ় গোলাপি। পিহু ভেবেছিল শাড়িটা অন্তত ধূসর ভাই পছন্দ করে দেবেন। সিনেমার হিরোদের মতো দূরে দাঁড়িয়ে চোখ ইশারা করে বুঝাবেন কোনটা ভালো লাগছে কোনটায় না। এবারেও সে আশায় বালি ঢাললো সেই রসকসহীন ধূসরটা। কেনাকাটার সময় সেখানে রইলই না, উল্টো চলে গেল বাইরে। সাথে রাজভারী স্বরে বলে গেল, 1 ঘন্টার মধ্যে শেষ করবি, 1 মিনিট দেরি হলে দুটোকেই এখানে রেখে যাব। পুষ্প ফটাফট যা সামনে পেল তাই নিল। পিউ বেছে বেছে নীল রঙের শাড়ি কিনেছে। ওই যে তার ধূসর ভাইয়ের পাঞ্জাবিটাও যে নীল। সব শেষে যখন বের হবে, পিউ হঠাৎই দাঁড়িয়ে যায়। পুষ্পর দিকে চেয়ে চোখ বড় করে বলে, আমার তো কিছু অর্নামেন্টস কিনতে হবে আপু, কি করব? পুষ্প হাতে ঘড়ি দেখে বলে, 1 ঘন্টা তো শেষ হয়নি, আবারও দরকার, চলো যাই। পিহু মাথা দোলায়, কাপড়ের সাইড ফেলে চলে যায় কসমেটিক্স কর্নারে। দুজন মস্ত বড় একটা দোকানে ঢুকলো, প্রয়োজনীয় সব কিছু কিনলো, টাকা দিয়ে ফিরে এলো। ধূসর গাড়ি ঘেঁষে টান টান হয়ে দাঁড়িয়েছিল। পিহু আস্তে আস্তে মুগ্ধতা সমেত দেখতে থাকে, পরপর বুক ফুলিয়ে শ্বাস ফেলে। মানুষটাকে বেশিক্ষণ চোখের সামনে দেখলেই পাগল পাগল লাগে। দুজন কাছে এসে দাঁড়ালো। ধূসর পুষ্পর দিক থেকে চোখ সিরিয়ে পিউর দিকে তাকালো। নাক আর ঠোঁটের মাঝখানের জায়গাটুকু ঘামে চিকচিক করছে। এই শীতেও ঘামছে মেয়েটা। ধূসর নির্দ্বিধায় বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘামটুকু মুছিয়ে দিয়ে ছোট্ট করে বলে, চল। পিউ লজ্জা পেয়ে পুষ্পর দিকে তাকায়, অথচ সে নিরুদ্বেগ। ব্যাপারটা তার মধ্যে বিশেষ প্রভাবই ফেলেনি যেন। সারা রাস্তায় ধূসর কথা বলেনি, টুকটাক ফোনেই যা বলার বলেছে। এদিকে পুষ্প পিউ তারাও চুপচাপ। পুষ্পর মন ভালো নেই। যাওয়ার আগে ইকবালের সাথে দেখা হলো না বলে। পিউ জানলার দিকে চেয়ে চেয়ে গুনগুন করে গান গাইছে। মাঝে মাঝে দেখছে ধূসরকে। সে মানুষটাকে ভয় পেলেও ভালোবাসা দ্বিগুণ। ধূসর তার ছোট্ট জীবনের বসন্ত। আর পুষ্পের কাছে ধূসর বাঘ, একটু বেশিই সমঝে চলে ওকে। মাঝে মাঝে সে নিজেই ভেবে কুল পায় না কিভাবে ধূসরের চোখ ফাঁকি দিয়ে এত বছর প্রেম করে বেড়ালো। যেদিন ধরা পড়বে সেদিন যে কি কুরুক্ষেত্রই না হবে আল্লাহই ভালো জানে। নিস্তব্ধ গাড়ির ভেতর পিউ আচমকাই চেঁচিয়ে ওঠে। ধূসর তড়িৎ বেগে পেছনে তাকায়। পুষ্প ভ্রু কুচকে শুধালো, কি হয়েছে? পিউ মাথায় হাত দিয়ে বলল, আমি চুড়ি কিনতে ভুলে গেছি। পুষ্প ধূসরের পানে তাকায়। ধূসর বিরক্তি কপাল কুচকিয়ে সামনে ফেরে। সে নিজেও বিরক্ত হয়, উত্তর না দিয়ে চুপ করে থাকে। পিউ কোমল সুরে অনুরোধ করলো, ধূসর ভাই, গাড়িটা একটু ঘোরানো যায় না? ধূসর নিরুত্তর। পিউ বুঝে গেল জবাব দেয়নি মানে শুনবেও না। সে নিজের ভুলও মনের প্রতি অতিষ্ঠতায় ঠোঁট ফুলিয়ে শ্বাস নেয়। তার চুড়িগুলো সব পুরনো, এখন 1 ডজন না হলেই হচ্ছে না। পর মুহূর্তেই ভাবলো, আচ্ছা থাক, কিছু একটা দিয়ে ম্যানেজ করে নেবে। একটা বিয়েতে চুড়ি না পড়লে কিচ্ছু হয় না।
বিকেলে পুরো শিকদার বাড়ি রওনা হয় মিনা বেগমের বাপের বাড়ির উদ্দেশ্যে। এতজন মানুষ মিলে হই হুল্লোড়ে করেই গাড়িতে ওঠে। পিউ আগেভাগে রুবাইদা বেগমের পাশে এসে বসেছে। সে কিছুতেই মায়ের সাথে অন্য গাড়িতে যাবে না, সারা রাস্তা ধমকে ধমকে নেবে। যুক্তি এটা দেখালো, আসল কথা হলো ওই গাড়ির ড্রাইভার ধূসর, আর ধূসর যেখানে সে নিঃসন্দেহেই সেখানে। সাদিফ এসে জানলায় উকি দিল, পিউকে শুধালো। ভেতরে জায়গা আছে? পিউ সামনে পেছনে দেখে বলল, একটা সিট। সাদিফ গলা উঁচিয়ে দেখে নেয়, একদম পেছনের সিট খালি। যেখানে বসার ইচ্ছে সেখানকার চান্স আদৌ নেই। জবা বেগম ছেলেকে ওখানে দাঁড়ানো দেখেই পাশে বসা পুষ্পকে বললাম, তুই বরং ওই গাড়িতে যা পুষ্প। পুষ্প বুঝতে না পেরে বলল, কেন মেজমা? জানা ভালো হবে, পিউ ওখানে আছে, তুইও যা। পুষ্প কিছুতেই বুঝলো না, তবুও কথা না বাড়িয়ে নেমে আসে। মুরব্বী মানুষ বলেছে যখন। পিউদের গাড়ির ফাঁকা সিটটাতে উঠে যায়। সাদিব মাথা চুলকায়, কোথায় বসবে তা নিয়ে। একটু পর ধূসর এসে ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্টার্ট দিতে গিয়ে সাদিফের উসখুসানো দেখে বলে, কি হয়েছে? না, কিচ্ছু না, আসলে এই গাড়িতে যেতে চাইছিলাম। ধূসর একটু চুপ থেকে পাশের সিটটা ইশারা করলো। এখানে এসে বস। সাদিব সচেতন কণ্ঠে শুধালো। মেজো চাচ্চু বসবেন শুনলাম। রুবাইদা বেগম বললেন, সে অন্য গাড়িতে বসবে, না হয় তুই বস তো। সাদিব উজ্জ্বল পায়ে গাড়ির দরজায় খুলে বসে। ধূসর ভিউ মিরর ঘুরিয়ে দেয়, যেখানে স্পষ্ট ফুটে থাকে পিউর বিম্ব। সাদিফকে উঠতে দেখে জবা বেগমের ঠোঁটে হাসি ফুটল। ছেলে মেয়ে দুটোকে কাছাকাছি থাকতে দেওয়া উচিত এখন। ওদের মধ্যে যত বন্ডিং ভালো হবে তত সহজ হবে সম্পর্কটা, সাথে সংসারটাও সুখের হবে। সাদিফ শান্ত তবে প্রফুল্ল, যাকে ভালো লাগে তার সাথে জমিয়ে ফেলে মুহূর্তেই, আর যে চক্ষুশুল তার সাথে জবান বন্ধ। পুরো গাড়িটাতে মেতেছিল তারা। সে, পিহু, সুমনা বেগম, রিক্ত আর রুবাইদা বেগম। পুষ্প চ্যাটিংয়ে ভীষণ ব্যস্ত, লাইনে ইকবাল। মন খারাপ তারও, একটাবারও দেখা হলো না বিদায়। ধূসর মনোযোগ দিয়ে ড্রাইভ করছিল, মাঝে মধ্যে দেখছিল মিররের দিকে। একটা সময় রাস্তা ফুরায়, সামনেই গাড়িগুলোকে ফলো করতে করতে এসে একটা বাড়ির সামনে থামে ওদের গাড়ি। মিনা বেগমের পিতা শাহজালাল মজুমদার গ্রামের চেয়ারম্যান ছিলেন। সেই আমলেই গড়ে তোলেন এই বিশাল বড় 3তলা ভবন। এখনও তার জলুস ধরে রেখেছেন ছেলেরা, যত আত্মি একটা ইটেরও কমরে না। বাবার শেষ স্মৃতি এখনও আগের মতোই চকচক করছে দেয়ালগুলো। মিনা বেগমরাও 4 ভাই বোন, তবে 2 ভাই 2 বোন। তিনিই বড় সবার মধ্যে। এরপর ভাই রাশিদ আর মোতালিব মজুমদার মিলেমিশে থাকেন এখানে। বর্ষা বেলাল রাশিদের 2 সন্তান, আর মোতালিবের 2 মেয়ে। 1 মেয়ে, বড় মেয়েটা এসএসসি দিয়েছে, কলেজে ভর্তি হবে এবার, আর ছোটটা পড়ছে 7-এ। একমাত্র পিউরা ছাড়া বাকি সবাই বাড়িটায় প্রথম এলো। তাই রাশিদদের পুরো পরিবার মিলে লাইন ধরে দাঁড়িয়েছিলেন দরজায়। মিনা বেগম 4 বছর আসেননি বাপের বাড়ি। মাঝখানে একবার বর্ষা আর বেলালকে নিয়ে ওদের মা ময়মুনা খাতুন ঘুরে এসেছিলেন। এতদিন পর বাবার বাড়ি এসে চোখ ভিজে ওঠে তার, আবেগে আপ্লুত হন, ভাইকে ধরে কেঁদে ফেলেন। রাশিদ আর তিনি পিঠাপিঠি। রাশিদ বোনের মাথায় হাত বুলিয়ে বলেন, বুকে কাঁদছিস কেন? এই যে এলি, 1 মাসে যেতে দেব না। মিনা বেগম হাসলেন। এর মধ্যে ধূসরদের গাড়ি ভেড়ে সবার শেষে আসায় মনোযোগ সেদিকে ঘুরল সবার। পিহু পুষ্প দ্রুত নেমেই মামা মামির কাছে ছুটে যায়। পিহু গিয়ে জড়িয়ে ধরে মোতালিবকে। ছোট মামা তার সবচেয়ে প্রিয়। মোতালিবও চুমু খেলেন ওর কপালে। জিজ্ঞেস করলেন, কেমন আছিস? পিহু চঞ্চল কণ্ঠে জবাব দেয়, খুব ভালো মামা। এভাবে ভুলে গেলি পিউ? কতগুলো দিন আসিস না তোরা, আমরা বুঝি পর হয়ে গেছি? অমন করে বলছো কেন মামি? আমরা বুঝি তোমাদের ভালোবাসি না? পুষ্পের কথায় বর্ষা বলল। মোতালিবের 2 মেয়ে শান্তা আর সুপ্তি একটু পরপর ফিসফিস করছে নিজেদের মধ্যে। সাদিফ গাড়ির পেছনে গিয়ে ফোন উঁচু ধরতেই নেটওয়ার্ক খুঁজছে। গ্রামে আসতে না আসতেই সিম ডাউন, কোনো মানেই হয় না। রাশিদ মজুমদারের হঠাৎ ধূসরের দিকে চোখ পড়তেই বললেন, ওটা ধূসর না মিনা? নাম শুনে ধূসর ফোনটা পকেটে ভরে তাকালো, হাত উঁচিয়ে সালাম দিল। মিনা বেগম চওড়া হেসে বললেন, হ্যাঁ ভাইজান, আমার ছেলে। পিউ মনে মনে আপত্তি করে বলল, তোমার জামাই। রুবাইদা বেগমের বুক ভরে আসে। তিনি হেসে আফতাবের দিকে তাকালো।
ছেলেটা তাদের, অথচ বড় আপা কোনো দিনও ওকে পরের মতো দেখেনি, সবার সাথে কখনো বলেনি এটা আমার জায়ের ছেলে। এতটাও ভালোবাসা যায়। আর এই জন্যই হয়তো ধূসর যে কোনো ছোট বড় প্রয়োজনেও তাকে না ডেকে ওর বড় মাকেই ডাকে। রাশিদ হাত লম্বা করে ডাকলেন। এসো বাবা। ধূসর এগিয়ে যায়। রাশিদও ওর 2 কাঁধ ধরে আপাদমস্তক দেখে বলেন, কত বড় হয়ে গেছো তুমি। সেই বিদেশে যাওয়ার আগে দেখেছি, তারপর আর যাওয়াই হয়নি বাড়িতে। তুমি তো এইচএসসিতে বোর্ড পাস করেছিলে, তাই না? ধূসর কিছু বলার আগেই পিহু লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, ধূসর ভাই খুব ভালো স্টুডেন্ট। ওনার মাথাটা নিউটনের মতো, শুধু ঝাঁকড়া চুল নেই। বোকা বোকা কথাটায় সবাই হেসে ফেলল। রাশিদ মজুমদার ভ্রু কুঁচকে বললেন। তুমি কেন এসেছো? পিউর হাসি মুছে গেল। অবাক হয়ে বলল, কেন মামা, আপুর বিয়ে, আমি আসবো না? তোমার না পরীক্ষা? এই সময় বিয়ে টিয়ে গোল্লাই গেলে বা পড়াশুনো তো আর কি, তাই না? চোর ধরা পড়ার মতো চেহারা বানালো। এই কথাটা এখানেই তুলতে হলো? সে গত 2 দিন যাবৎ কি সাংঘাতিক ভয়েই ছিল এ নিয়ে। পরীক্ষার ছুতোতে সবাই তাকে রেখে না গেলেই হয়। আর আসার সাথে সাথেই বড় মামা বলে দিলেন। ময়মুনা খাতুন ওকে কাছে টেনে বলল, আহা, এভাবে বকছো কেন? ছোট মানুষ, সবাই আসবে, ও বুঝি একা বসে থাকবে বাড়িতে? পিউ নিবু কণ্ঠে বলল, আমার সব পড়া শেষ মামা, শুধু রিভিশন দিলেই হবে। মোতালেব বললেন, হ্যাঁ জানি তো, আমাদের পিউ ভালো ছাত্রী। আচ্ছা সবাই বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ভেতরে চলুন। আমজাদ শিকদার আসেননি। আনিস আর তিনি একেবারে অফিস থেকে ফিরবেন। আগেই ফোন করে রাশিদকে জানিয়েছিলেন আমজাদ। সবাই একে একে ভেতরে গেলেও রাশিদ দাঁড়িয়ে রইলেন। মিনা বেগম জিজ্ঞেস করলেন, ভেতরে যাবি না? অপেক্ষা করছিস কারো জন্য? হ্যাঁ, ওই রোহানরা আসছে তো। ওরা আবার এখানে কোনো দিনও আসেনি, চিনবে কিনা কে জানে। ধূসর যেতে যেতে রোহান নামটা শুনে থমকালো। ফিরে তাকালো দরজার দিকে। পরপর তীক্ষ্ণ চাউনিতে দেখলো বর্ষার সঙ্গে কথা বলতে বলতে যাওয়া পিহুকে। এই রোহানের কথাই শুনেছিল না সেদিন, যাকে পিহুর এত পছন্দ। তাকে একবার দেখতে হচ্ছে তো। সবাই উপরে গেল। ধূসর বসে পড়ল সোফায়। শান্ত দেখা গেল। ওপরে যাবেন না? শান্তা দেখে শুধালো তাকে। পরে যাব। শান্তা আর কিছু বলে না। বাকিদের ঘর দেখানোর জন্য তাদের সঙ্গে গেল। পিউ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পেছন ঘুরে তাকাচ্ছিল। ধূসরের বিষয়টা তার বুঝতে বাকি নেই। হাসল সে, দুষ্ট হাসি। মনে মনে আওড়ালো, রোহানকে দেখতে চাচ্ছেন ধূসর ভাই? বেশ, দেখুন, তবে খেয়াল রাখবেন যেন চমকে টমকে আবার চেয়ার উল্টে পড়ে না যান। ধূসরের অপেক্ষা ফুরোচ্ছে না। আর কতক্ষণ বসে থাকতে হবে এভাবে? সে বিরক্ত, বেজায় বিরক্ত। ফোন টিপতে টিপতে অসহ্য লাগছে এখন। তবুও উঠে রুমে গেল না। আগে ছেলেটাকে দেখবে, তারপর যাবে। এমন কোন রাজপুত্র যাকে পিহুর এত পছন্দ? সে আরেকবার চকচকে সাদাটে হাতের ঘড়িটা দেখে নেয়। কমসে কম 20 মিনিট ধরে বসে আছে এখানে। তার অপেক্ষার অবসান ঘটাতে রাশিদ মজুমদার ঢুকলেন। সাথে আনিসের বয়সী এক ভদ্রলোক। কথা বলতে বলতে আসছিলেন 2 জন। পেছন রয়েছে আরও কজন। ধূসর গলার আওয়াজ শুনে বিদ্যুৎ বেগে তাকালো। ভাবলো এই বুঝি অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত মানুষটি এলো। ওকে বসা দেখে রাশিদ মজুমদার থেমে গেলেন। বললেন, কি ব্যাপার বাবা, তুমি রুমে যাওনি? ধূসর উঠে দাঁড়ালো। কিছু দরকার? না, আসলে পরে যাব ভেবেছিলাম। পেছন থেকে নারীটি শুধালেন, ছেলেটি কে দুলাভাই? মিনা আপনার মেজো জায়ের ছেলে। ধূসর ওনাকে সালাম দিল। রাশিদ পরিচিত করালেন। উনি হলেন পিউয়ের মামি ছোট বোন রূপা, আর ওর স্বামী মুস্তাফিজ রহমান। ধূসর হেসে লোকটির সাথে করমর্দন সারল। অথচ তার মন চোখ দুটোই রইল সদর দরজায়। সে রোহানকে খুঁজছে। ছেলেটা কি আসেনি? রাশিদ ওনাদের কাছে ধূসরের প্রশংসা স্বরূপ নানান কথা বললেন। তাদেরও হয়ে কিছু কথা ওকেও শোনালেন। বিধিবা একটাও ধূসরের মস্তিষ্কে গেল না। সে উদ্গ্রীব হয়ে বাইরে দেখছে। অনেকক্ষণ গেলেও দরজা দিয়ে কেউ ঢুকছে না, আসছে না। শেষমেশ অধৈর্য হয়ে পড়ল ধূসর। অস্থিরতায় ভেতরটা টইটুম্বর হলো। কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসলো, রোহান আসেনি আঙ্কেল? রাশিদ মজুমদার ভ্রু কুটিয়ে জিজ্ঞেস করলেন,
তুমি রোহানকে চেনো? ধূসর ঝটপট উত্তর দেয়। পিউয়ের কাছে শুনলাম আসেনি। আমিই তো রোহান, এই যে আমি। ছোট বাচ্চা কণ্ঠ শুনে ধূসর চোখ নামায়। রুম্পা বেগমের আঙুল ধরে দাঁড়িয়ে সরল চেহারার স্বাস্থ্যবান ছেলেটা হাত উঁচিয়ে বলল হাই, সাথে ফোকলা 4টে দাঁত বের করে হাসলো, মাথা দুলিয়ে বলল, আমি। তুমি আমাকে খুঁজছো কেন? ক্রিকেট খেলবে? ধূসর আকাশ ভেঙে ধপ করে মাটিতে পড়ল, হতবাক হয়ে বলল। ওর নাম রোহান? প্রশ্নটা বেজে বেজে এলো গলায়। রাশিদ বলল, হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছো? ধূসরের ভাবনা চিন্তা হজবরল হয়ে আসে। রুম্পা বেগম বললেন, আমিই তো বর্ষার একমাত্র খালা বাবা। আমার এই একটাই ছেলে। তুমি কি অন্য কাউকে খুঁজছিলে? ধূসর আহাম্মক বনে তাকলো কিছুক্ষণ। রাশিদ ওর কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলেন, কিছু হয়েছে? তৎক্ষণাৎ ওপর থেকে খিলখিল হাসির ভেসে আসে। ধূসর চোখ তুলে তাকায়। পিউ হাসিয়ে নুয়ে পড়ছে। পাশে অবদের মতো দাঁড়িয়ে সুপ্তি। ধূসরের বুঝতে বাকি নেই পিউ তাকে কি মারাত্মক লেভেলের বোকা বানিয়েছে। রাশিদ সহ উপস্থিত বাকিদের পিউর হাসিটা মাথার উপর দিয়ে গেল। তিনি শুধালেন, হাসছো কেন মা? পিউ চট জলদি স্বাভাবিক হলো। হাসিটা ঠোঁট দিয়ে চেপে দুদিকে মাথা নেড়ে বোঝালো কিচ্ছু না। তারপর দ্রুত চলে গেল ভেতরে। ধূসর দাঁতে দাঁত চেপে চোখ বুঝে মনে মনে কষে একটা থাপ্পড় মারে নিজেকে। তার মতো ছেলে কিনা একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে ধোকা খেলো। ছি! পিহু আস্তে আস্তে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। হাঁটু দুটো ভাঁজ হয়ে পেট অবধি উঠে এসেছে। একবার ডান কাত হচ্ছে, একবার বামে। সুপ্তি নির্বোধের মতো দেখলো কিছুক্ষণ। কৌতূহলে চোখ পিটপিট করে বলল, ও প্রিয় আপু, হাসছো কেন তুমি? হ্যাঁ। পিহু হাসির চোটে কথা বলতে পারছে না। প্যাট পিঠ ব্যথায় আটসাট, চোখ চিকচিক করছে। সুপ্তি শেষমেশ বিদ্বিষ্ট হলো। ছোট মানুষ হলেও মেজাজ উঠল তুঙ্গে। পিহু আপুর এই রোগ হাসি উঠলে আর থামে না। ধ্যাৎ বলেই সে পা ছুঁড়ে ছুঁড়ে বেরিয়ে যায় বাইরে। পিহু তখনও গড়াগড়ি খেয়ে হাসছে, চেষ্টা চাইছে স্বাভাবিক হতে। অথচ ধূসরের চেহারাটা মনে পড়লেই প্যাট চিরে হাসি বের হয়। এখানে তার কি দোষ? গায়ে হলুদের প্যান্ডেল বড় করে সাজানো হয়েছে উঠোনে। গ্রামের বাড়ি যখন আশেপাশে জায়গা জমির অভাব নেই, কাকভোর থেকেই তার তোড়জোড় শুরু করলো। মশলা বাটাবাটির আওয়াজে পিহুর ঘুম সুবিধের হলো না। সবাই মিলে আড্ডা দিয়ে রাত করে ঘুমালেও উঠে পড়েছে এখন। বর্ষার রুমে ঘুমিয়েছিল ওরা। পিহু, পুষ্প, বর্ষা এক ঘরে এক বিছানায়। পিহু শোয়া থেকে উঠে বসে, দুহাত মেলা আর মোড়া ভাঙে। হাইতু তুলতে তুলতে সামনে তাকাতেই দেখলো বর্ষা পায়চারি করছে, হাতে ফোন। ব্যস্তভাবে মেসেজ করছে কাউকে। সে দুষ্টু হেসে বলল, সকাল সকাল প্রেমলীলা শুরু? বর্ষা কপাল কুঁচকে তাকায়, ভুল শুধরে দেয় ভঙ্গিতে বলে, কেউ না, আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছি। আরে থাক বর্ষাপু, এসব বলে লাভ নেই। আমি কি ছোট আছি এখনো? আমি তোমারই তো জামাই, নিয়ে যাব না আমরা। আমার চয়েস আবার অত বাজে না, বুঝলে? চর খাবি? আমি সত্যি আমার বন্ধুর সাথে কথা বলছি। পিউ সন্দিয়ান কণ্ঠে বলল, আসলে ছেলে না মেয়ে? এত সিরিয়াস মুড নিয়ে মেয়েদের সাথে কথা বলে? বর্ষা কয়েক ধাপ কালো করে বলল, কি করবো বল, ওর সাথে কথা হয়েছিল আমার বিয়ে, গায়ে হলুদ থাকবে, অথচ এখন বলছে আসবে কাল। রাগ হবে না আমার? পিউ বিজ্ঞান ন্যায় মাথা দুলিয়ে বলল, অবশ্যই, কেন হবে না? এইটুকু পথ কাল আসবে কেন? আজ আসলে কি হয়? এইটুকু পথ? ও ঢাকা থেকে আসবে পিউ। পিউ ভ্রু উঁচিয়ে বলল, ওরে বাবা, তাহলে তো অনেক পথ। পুষ্প ঘুমো ঘুমো কণ্ঠে বলল, সকাল সকাল তোদের ছেলে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ কর, ঘুমোতে দে আমাকে, এমনিতেই রাতে ঘুমোইনি। বর্ষা বলল, সারা রাত চ্যাটিং করবি আর দিনে মনের মতো ঘুমাবি? অমনি পিউ সচেতন কণ্ঠে শুধালো, সারা রাত কার সাথে চ্যাটিং করেছো আপু? পুষ্পের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকালো। দুদিকে মাথা নেড়ে বর্ষাকে ইশারা করলো মুখ না খুলতে। পিউ পেছনে চাওয়া মাত্রই স্বাভাবিক করে ফেললো নিজেকে। বেচারি কিছুই বুঝলো না। আহ্লাদি স্বরে বলল, ও বর্ষা আপু, বলো না। বর্ষা কি বলবে বুঝলো না। জোর করে হাসার চেষ্টা করলো।
এর মধ্যেই পুষ্প ধমক দেয়। তোর জেনে কাজ কি? যা নিচে যা। পিউর চেহারায় মেঘ জমে। সচরাচর পুষ্প তার সাথে উঁচু গলায় কথা বলে না বলেই অভিমান হলো। আস্তে ধীরে ঘর ছাড়লো। ধমক দিয়ে পুষ্পর নিজেরই খারাপ লাগলো। অনুতাপ করে বলল, আহারে, সকালবেলায় বকলাম, থাক পরে আদর করে দেব। পুষ্প আবার চোখ বন্ধ করে ঘুমাবে সে। বর্ষা সব শেষে ফোনের মন দেয়। ওপাশের ব্যক্তিটিকে মেসেজ পাঠায়। আমি অত শত জানি না, বিকালের মধ্যে তো বাড়িতে দেখতে চাই ব্যাস। পিউ ভাবছে এক্কেবারে হাবুডুবু খাচ্ছে ভাবনায়। পুষ্প ধমক দিয়ে ঘর থেকে বার করতে পারলেও মাথা থেকে প্রসঙ্গটা বার করতে পারলো না। তার জানার মধ্যে পুষ্প সদা সিঙ্গেল, কখনো দেখি উনি কারোর সাথে কথা বলতে। সাদিপ ভাইয়ের সাথে না ওর বিয়ে হবে, তাহলে কি ওনার সাথে এই রাত জেগে কথা বলেছে? ওরা কি তাহলে জানে এই ব্যাপারে? তার জানার মধ্যে এটা তো কারো জানার কথা নয়। সে নিজে তো জানতো না, যদি না ওদিন সোজা মায়ের ওয়াশরুমে থাকতো। তবে কার সাথে কথা বলছিল আপু? পিউ টুট কামড়ে ভাবতে ভাবতে হাঁটছিল। অন্যমনস্কই সামনে যে পিলার পড়েছে খেয়াল অবধি করেনি। যেই মাত্র মাথাটা ঠুকে যেতে ধরবে অমনিই মাঝপথে হাত রাখলো কেউ। পিহুর কপাল শুদ্ধ গিয়ে ঠেকলো একটা ঠান্ডা হাত তালুতে। চমকালো সে, চৌকিতে তাকালো। ধূসরকে দেখতেই নুয়ে যায়, দৃষ্টি নামায়। ধূসর হাত নামালো, রেগে বলল, চোখ কই থাকে তোর? দেখে হাঁটতে পারিস না? মানুষ রাত কানা হয় শুনেছি, তুই তো দেখি দিনও কানা। পিহু নিচু কণ্ঠে বলল, সবে ঘুম থেকে উঠেছি তো তাই দেখতে পাইনি। বলতে বলতেই চোখ তুলল। গলায় মাফলার পেঁচানো, গায়ে কালো জ্যাকেট পরুয়া ধূসরকে দেখে আটকে গেল দৃষ্টি। কয়েক পলক চেয়েই রইল ওভাবে। ধূসর এদিক ওদিক তাকায়, কিছুতেই পিহুর সাথে দৃষ্টি মেলানো যাবে না এমন। পিহু ধূসরের আপাদমস্তক দেখল, বরাবরের মতোই ঘোষণা করল, ধূসর ভাই তার দেখা শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। কালো জ্যাকেটে কাউকে এত মারাত্মক লাগতে পারে? পারেই তো। এই যে ধূসর ভাইকে লাগছে না? পিহু অতি ভূতের মতন তাকিয়ে রয়, জিভ ঘষে বেরিয়ে আসে, আপনি এত সুন্দর কেন ধূসর ভাই? ধূসর চট করে তাকালো, চোখ ছোট করে বলল, কি? পিউ হুঁশে আসতে ভাবা চাকা খেলো। পলক ঝাপটে বলল, কথা খুঁজতে মাথা চুলকালো। গোছা চুল এসে পড়লো চোখের পাশে। সবে ঘুম ভাঙা এলোমেলো কেশ। ফোলা মুখ চোখের পিউকে মনোযোগ দিয়ে দেখলো ধূসর। শুকনো ঢোক গিলল। পরপর পিউ চোখ ঢেকে দেওয়া চুল সরিয়ে গুজে দিল কানে। পিউ স্তব্ধ হয়ে তাকালো। চাউনিতে ধূসর অপ্রস্তুত হয়ে পড়ে, গলা ঝেড়ে বেরিয়ে যায় সদর দরজা থেকে। এই পিউ, তোকেই তো খুঁজছিলাম, কোথায় থাকিস? পিউ বিস্ময়কল হয়ে দেখছিল তার ধূসর ভাইয়ের প্রস্থান। সাদিফের হঠাৎ কথায় ধ্যান ভেঙে সঙ্গীত ফিরে পায়। সাদিফ কাছে এসে দাঁড়ায়। ফ্রেশ হয়েছিস তুই? পিউ দুদিকে মাথা নাড়ালো। এই বাড়িতে সুন্দর একটা বাগান আছে শুনলাম, চল দেখে আসি। সাদিফের উদ্ভলিত ভঙ্গি, চেহারাতেও হাসি লেপটে। গ্রামে এসে প্রচণ্ড এনজয় করছে সে। শীত শীত ব্যাপারটাও দারুণ এখানে। যতই শীত হোক ঢাকায় অতটা বোঝা যায় না। পিহু বলতে গেল, কিন্তু আমি তো। সাদিফ পথিমধ্যে বলল, কিন্তু টিন্তু বাদ, চল তো। পিহুর কথা পাত্তা পায় না, রীতিমতো হাত টেনে টুনে নিয়ে চলল সাদিফ। আমজাদ আর আফতাব শিকদার রাশেদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আনিসার তিনি গতকাল রাতেই পৌঁছেছেন এখানে। রাশিদ বয়সে অনেক ছোট তার। দুলাভাইকে একদম নিজের বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন রাশেদ। যেন কোনো ভালো মন্দ কাজের পরামর্শও নেন, যে কোনো কাজের ভালো মন্দর পরামর্শও নেন, এখনও নিচ্ছেন। কী মেনু করলে ভালো হবে, কোন দিকে গেট করবেন, সব বুঝে নিচ্ছেন ভালো করে। ধূসর এসে তাদের কাছে দাঁড়ালো। প্যান্ডেলের বাইরে বাবুর্চিখানা বসবে। বিশাল বিশাল হাঁড়ি পাতিল জমা হচ্ছে সেখানে। মোতালেব ওকে দেখতেই বললেন, কি ব্যাপার ধূসর, এত সকালে উঠলে যে? বুঝেছি, আওয়াজে ঘুম ভেঙেছে তাই তো? ধূসর শুভ্র হেসে বলল, না আঙ্কেল, আমি সকালেই উঠি। বাহ, বেশ ভালো গুণ। এরপর ধূসরের কাঁধ আগলে হাঁটতে হাঁটতে বললেন, আমার তোমাকে দারুণ লেগেছে বুঝলে, একটা ব্যাপার পেয়েছি তোমার মাঝে। ধূসর এবারও হাসলো। তিনি বললেন, তা বাবা, ফিউচার প্ল্যান কি তোমার? রাজনীতি করছো শুনলাম। জি। আমার রাজনীতির প্রতি তরুণ বয়স থেকেই আলাদা ঝোঁক ছিল বুঝেছো, করেছিলাম কিছুদিন। তাই? তাহলে কন্টিনিউ। মোতালেব শ্বাস ফেলে বললেন, কি করে করব বলো দেখি? বিয়ে তো নিজেরা পছন্দ করে করেছিলাম,
আমার শ্বশুর মশাই মেয়ে দেওয়ার আগেই শর্ত ছুঁড়েছেন, কিছুতেই ওসবের কাছে ঘেঁষা যাবে না। অগত্যা আমিও আর এগোইনি, ভালোবাসাটাকেই বেছে নিয়েছি। তবে তোমার ব্যাপারটা মন্দ লাগছে না, ব্যবসা রাজনীতি সব এই কাঁধে। মোতালেব হাসলেন, অথচ ধূসরের মুখে পড়তে পড়তে অন্ধকার ছেয়ে এলো। ভবিষ্যতের কোনো এক ভাবনায় আকুল হয়ে ওঠে মস্তিষ্ক। তার রাজনীতি শেষমেশ তারই প্রতিকূলে যাবে না তো? আচ্ছা ধূসর, বলো তো বাবা, কোন দিকে স্টেজটা করলে ভালো হবে? বামে করব নাকি ডানে? ডানে আবার সদর গেটটা সামনে পড়ে, কি করা যায়, একটু বুদ্ধি দাও তো বাবা। ধূসর দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করে, নিজের ঠোঁট কামড়ে আশপাশ দেখে। হুট করে নজর আটকায় সাদিফার পিহুর দিকে। হাত ধরাধরি করে হাঁটছে তারা। ধূসরের কপালে ভাঁজ পড়ল, আগ্রহ ভরে চেয়ে রইল। পিউ সাদিফের দীর্ঘ কদমের সঙ্গে কৌলোতে না পারলেও তাল মেলাচ্ছে। মূলত সাদিফটাই টেনে নিচ্ছে ওকে। তার মাথায় তখনও ঘুরছে ধূসরের কথা। ইদানিং ধূসর যা যা করছে 3 বছরে করতে দেখেনি। মানুষটা বিদেশ থেকে ফিরে মধু মিশিয়ে কথা বলতো, হুটহাট বদলে গেল, ধমকাতো, চোখ রাঙাতো। তারপর এতদিন ধরে ভালো করে কথাও বলেনি, তাকানো তো দূর, অথচ এখন প্রায়ই চোখাচোখি হচ্ছে। ব্যাখেয়ালে তাকালেও দেখছে ধূসর তার দিকেই তাকিয়ে আছে, যেন সবসময় ওকেই দেখছে। কি মানে এসবের? বিভ্রান্ত পিওর ভাবনায় সুতোতে টান লাগে সাদিফের উঁচু কণ্ঠে। তড়িৎ বেগে ঘুরে তাকাইছে। সাদিফ হাত ছেড়ে দূরে গিয়েছে, অথচ সে খেয়ালই করেনি। পিহু আহত শ্বাস নেয়, বিড়বিড় করে বলে, হায় রে ধূসর ভাই, আপনার জন্য আমার জ্ঞান ডিভোর্স দিল আমাকে। উঠোনের পাঁচিল জুড়ে অসংখ্য মর্নিং গ্লোরিজ ফুটেছে। শ্যাওলা পড়া দেয়ালে নীল রং বেশ লাগছে দেখতে। এছাড়াও আশেপাশে গাধা, গোলাপ, ডালিয়া গাছের চারা লাগানো। কিছুতেই ফুল ফুটলেও কিছুতে কলি এসেছে সবে। সাদিফ মর্নিং গ্লোরির কাছে এগিয়ে যায়, পকেট থেকে ফোন বের করে ফটাফট কিছু ছবি তুলে নেয়, মুগ্ধ হয়ে আওড়ায়। সুন্দর না? পিউ ছোট করে বলল। হুম। সাদিফ একটা ফুল ছিঁড়ে হাতে নেয়, এগিয়ে আসে, হুট করে পিউর কানে গুজে দেয়। আচমকা ঘটনায় পিউ বেহাব্বল হয়ে তাকায়। তৎক্ষণাৎ দূরে দাঁড়ানো ধূসরের হাত মুঠো হয়। সাদিফ বিমোহিত হেসে বলল, ফুল গাছে সুন্দর জানি, অথচ আমার মনে হচ্ছে ওকে তোর চুলে বেশি মানিয়েছে। পিউ হেসে বলল, থ্যাংক ইউ। সাদিফ দোলনা দেখিয়ে বলল, চল ওই দিকে যাই। আবারও তার হাত ধরে সাদিফ। পিউ আনন্দে সমেত এগোয়। সাদিফ ওকে বসালো, সামনে এসে ফোন উঁচিয়ে বলল, তুই বস, আমি ছবি তুলে দিচ্ছি। পিউ তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আপত্তি করে বলে, না না, আমি চুলটাও আঁচড়াইনি, এইভাবে ছবি তুলবেন না ভাইয়া, বিশ্রী আসবে। কে বলল সুন্দর লাগছে তো? পিউ দুদিকে মাথা নাড়ে। না, এক কাজ করি, আপনি অপেক্ষা করুন, আমি যাব আর আসব। কোথায় যাবি? সেজেগুজে আসি। সাদিফ তবদা খেয়ে বলল, হ্যাঁ আসছি, দাঁড়ান। পিউ উঠতে নিলেই সাদিফ বাধা দিল। না, এভাবেই ভালো লাগছে, চুপচাপ বস। পিউ করুণ কণ্ঠে বলল, অন্তত একটু লিপস্টিক দিয়ে আসি ভাইয়া। সাদিফ হাঁটু মুড়ে বসে ক্যামেরা অন করলো, কথাটা চোখ রাঙিয়েই বলল, তুই চুপ করে বসবি? পিহু ঠোঁট উল্টে বসে থাকে। সাদিফ পঞ্চিত করে কাত করতে করতে বলে, পোজ দে। পিহু দোলনায় পা ঝুলিয়ে বসে বসে পোজ দেয়। মোতালেব নিস্পৃহ ধূসরকে বলল, কি ধূসর, বলো কিছু। জবাব এলো না। শুনেছে কি না সন্দেহ। তিনি এবার উঁচু স্বরে ডাকলেন, এই যে ধূসর বাবা। ধূসর নড়ে ওঠে, ডাকটা পিহু অব্দি পৌঁছে যায়। ক্যামেরা থেকে চোখ সরিয়ে সেদিকেই তাকায়। ধূসর এদিকেই চেয়ে আছে, শক্ত চিবুক, হাড় হিম চাহনি। তুমি তো কিছুই বলছো না, কোন দিকে করতে হবে বলো। ধূসর জিভ দিয়ে ঠোঁট ভেজায়, হাসার চেষ্টা করে বলে, বাম দিকে ভালো হবে। মোতালেবের পছন্দ হলো। তাহলে এটাই পাক্কা, কি বলো? জি। মোতালেবের কাঁধে প্যান্ডেলের দায়িত্ব বর্তেছে। দ্বিধায় ভুগছিলেন কি করবেন সে নিয়ে। একটু আইডিয়া পেয়ে ধূসরকে রেখে দ্রুত এগোলো ভাইকে জানাতে। এরপর আরেকবার পিহুর দিকে তাকালো ধূসর, দৃষ্টি অদ্ভুত, দুর্বোধ্য লম্বা পায়ে ফের ঢুকে গেল বাড়িতে। পিহুর মাথায় ভেদ করে গেলেও সে ধরফর করে উঠে দাঁড়ায়। কাজে ব্যাঘাত ঘটল সাদিফের, শুধালো, কি হলো? আর তুলতে হবে না ভাইয়া, থাক এখন।
কোনো মতে বলে এসেও ঘরের দিকে ছোটে। সাদিব কিছুই বুঝেনি। ওদিকটায় কতক্ষণ চেয়ে থেকে ফোনের স্ক্রিন সামনে ধরলো। এতক্ষণ ধরে তোলা পিহুর ছবিগুলো দেখতে দেখতে চশমাটা ঢেলে মুচকে হাসলো। পিউ প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে উকি মারছে। রাতে ধূসরকে কোন ঘরে থাকতে দিয়েছে সে জানে না। গ্রামের বাড়ির হাড় কাঁপানো ঠান্ডায় সেই খেয়ে রুমে গেল, ল্যাপের তলায় ঢুকলো, আর বেরিয়ে হয়নি। তাই এখন তিনতলার প্রত্যেকটা ঘর খুঁজে মরতে হচ্ছে তাকে। ধূসর ভাই তখন ওভাবে তাকালেন কেন ওরকম করলেন? তিনি কি রাগ করেছেন? জানতেই হবে, না হলে আজ দুপুরে ভাত খেলেও হজম হবে না। পিউ ক্লান্ত হলো, হার মানলো। তবুও ধূসরকে পাওয়া গেল না। লোকটা তো বাড়ির ভেতরে এসেছে দেখলো। গেলোটা কোথায় তাহলে? ছাদে? হ্যাঁ, ওখানেই থাকতে পারে। সঙ্গে সঙ্গে পিউ ধূপধাপ পা ফেলে ছাদের দিকে ছুটল। ধূসর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। কুয়াশা কেটে অল্প অল্প রোদের দেখা মিলছে। সরাসরি পিঠে এসে লাগছে তার। হাত ভর্তি কাপড়ে নিয়ে সিঁড়ি বেয়ে উঠল শান্তা। সবগুলো আজ শুকানো, এখন রোদে দিলে বাকিটা শুকিয়ে যাবে। ছাদে আসতেই ধূসরকে দেখে থমকালো সে। ধূসর পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিল। শান্তা গুটিয়ে আসে, মাথায় ঘোমটা টানে। সুধীর পা ফেলে আস্তে আস্তে দড়ির কাপড় মেলে দেয়। মাঝে মাঝে আর চোখে দেখে নেয় তাকে। ধূসর হঠাৎই ঘুরে তাকালো। অমনিই চোখাচোখি হলো দুজনের। চটপট আঁখি ফেরালো শান্তা। অপ্রতিভ হয়ে পড়ল সে। কি করবে? কোথায় তাকাবে? নার্ভাসনেসে মাথা নুয়ে মেলে দেওয়া কাপড়গুলো গোটালো, পরপর আবার মেলল। ধূসর দেখেও দেখলো না ওসব। পকেট থেকে ফোন বের করে নিউজ ফিড অন করলো। শান্তার কাজ শেষ, অথচ যাচ্ছে না। ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে তার দিকে। ধূসরে বুঝতে বাকি নেই, ফোন থেকে চোখ তুললো এবার। মেয়েটা খুশখুশ করা দেখে প্রশ্ন করলো, কিছু বলবে? হঠাৎ প্রশ্নে শান্তা ভরকে যায়। নীরব পরিবেশে ধূসরের গম্ভীর স্বর তার লোম কাঁপায়। ঘন ঘন দুদিকে মাথা নেড়ে বোঝায় না। ধূসর সোজা সাপটা শুধালো, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শান্তার মুখশ্রী থমথমে হলো। আস্তে করে বলল, যাচ্ছি। নিচে নামতে পথে বাঁধল পিহু। সে দুরন্ত পায়ে আসছিল। ওকে দেখে দাঁড়িয়ে যায় সে। একবার উপরের দিকে চেয়ে বলে, ছাদে যাচ্ছ পিউপু? পিউ ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ সর। শান্তা হাত দিয়ে রাস্তা আটকে বলল, যেও না, উনি নিষেধ করেছেন।